ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমাদের যে পার্টটা আগের দিন হয়েছিল সেটা হচ্ছে, একটা সংক্ষেপে একটু বলে দিই, রিকল করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেটাকে তো দুটো পার্টে আমরা ভাগ করছি। একটা হচ্ছে কি জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে বিলিয়ারি সিস্টেম। তো জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে কি কি ভাগ আছে? মাউথ, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। আর বিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি ভাগ আছে? লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস আর বাইল ডাক্ট। তো এর মধ্যে আমাদের যেগুলো হয়েছে, মাউথ পোর্শনের মধ্যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, টাং, টিথ, এগুলো নিয়ে বলেছি। আর ইসোফেগাস হয়েছে আমাদের খাদ্যনালী বা ফুড পাইপ। আর হয়েছে আমাদের স্টমাক। স্টমাকের যে 5টা ডিস্টিংক্ট পোর্শন আছে, সেই 5টা পোর্শন নিয়ে আলোচনা হয়েছে, এবং স্টমাক থেকে কি ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয় এবং সেগুলো কি কি ব্রেক করতে সক্ষম, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের পার্টস গুলোকে দেখিয়েছি। তো আজকে আমরা স্মল ইন্টেস্টাইন থেকে শুরু করব, এবং স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে কি কি ডাইজেস্টিভ জুস আমাদের সিক্রেশন হয় এবং সেগুলো কি কি ব্রেক করতে সাহায্য করে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট তো এই ছবিটা, মাউথ থেকে এলো আমাদের ইসোফেগাস, ইসোফেগাস থেকে স্টমাক, স্টমাক থেকে গেল স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, তারপর রেকটাম, অ্যানাস। তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমাদের এই যে 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি, কি? ইলিয়াম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ডিওডিনাম, তারপর হচ্ছে জেজুনাম, তারপর হচ্ছে ইলিয়াম। এবং ইলিয়াম হচ্ছে একদম লাস্ট পার্ট আমাদের ক্ষুদ্রান্তের। তারপরে শুরু হয়ে যাচ্ছে আমাদের বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন। এবার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমরা কি কি পার্ট দেখতে পাচ্ছি? তারপর ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস। মানে অল ওভার কোলন পার্টটা। তখন কিন্তু ফুডটা অলরেডি ওয়েস্ট মেটেরিয়াল বা স্টুলেতে পরিণত হয়ে যাচ্ছে, যখন সেটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে প্রবেশ করছে। অলরেডি সেটা ভাঙতে ভাঙতে, ডাইজেস্ট হতে হতে সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। এবার সেখান থেকে রেকটাম এবং অ্যানাসের থ্রুতে স্টুল হিসাবে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার আমরা দেখি স্মল ইন্টেস্টাইন আমাদের কি ডাইজেস্টিভ সিক্রেশন করছে, মানে কি এনজাইম সিক্রেশন করছে স্মল ইন্টেস্টাইন আমাদের। এই যে ইন্টেস্টাইনাল পার্ট আমাদের, স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইন সিক্রেটস
ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইন থেকে বা স্মল ইন্টেস্টাইন থেকে যেটা সিক্রেশন হয় সেটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল জুস, যেটার পিএইচ হচ্ছে অর সুক্রাস ইন্টারিকাস, আর একটা নাম হচ্ছে সুক্রাস ইন্টারিকাস। এর পিএইচ হচ্ছে, এটা হাইলি অ্যাসিডিক, মোটামুটি 7.8, এর পিএইচটা অনেকটা হাই। এবার এই যে ইন্টেস্টাইনাল জুস ইন্টেস্টাইন থেকে সিক্রেশন হচ্ছে, এর মধ্যে কিন্তু 3 ধরনের এনজাইমই বর্তমান। 3 ধরনের এনজাইম মানে ফ্যাট ব্রেকিং, প্রোটিন ব্রেকিং, কার্বোহাইড্রেট ব্রেকিং। সব ধরনের এনজাইমই কিন্তু থাকে আমাদের এই স্মল ইন্টেস্টাইনের ইন্টেস্টাইনাল জুসের মধ্যে। ফার্স্ট, ইন্টেস্টাইনাল লাইপেজ এক ধরনের এনজাইম। ইন্টেস্টাইনাল লাইপেজ ইজ হেল্পফুল ইন ডাইজেশন অফ ফ্যাট। তাহলে ফ্যাট ব্রেকিং এনজাইমের নাম হচ্ছে ইন্টেস্টাইনাল লাইপেজ। এটা কি করছে, আমাদের ফ্যাটকে ব্রেক করতে সক্ষম। ফ্যাটকে কিসে ভাঙছে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাট ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকিং এনজাইম, মানে আমাদের স্টার্চ জাতীয় খাবারকেও ভাঙছে। কি কি? যে এনজাইম গুলো কার্বোহাইড্রেট ব্রেক করতে পারে তার মধ্যে কয়েকটা নাম আমরা মনে রাখবো। এখানে যেমন 3-4টে নাম আছে, অ্যাটলিস্ট 2টো নাম মনে রাখবো। মল্টোজ, আইসোমল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। কি 4টে নাম বললাম? মল্টোজ, আইসোমল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। মল্টোজ কিসে ব্রেক করছে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মানে ব্রেক করা মানে ভাঙছে। আমাদের যখন কার্বোহাইড্রেটটা ভাঙছে এই মল্টোজের দ্বারা, মানে মল্টোজ এনজাইমের দ্বারা, এটা ভেঙে কিছু মানে মলিকিউলস বা ছোট ছোট অণুতে পরিণত হচ্ছে। কারণ খাবারটা তো টুকরো টুকরো হয়ে ভাঙতে হবে ডাইজেশনের জন্য। গোটা খাবারটা কোনোভাবেই কোনো সলিড মেটেরিয়ালের দ্বারা বেরোতে পারবে না, সেটাকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে ভেঙে এবং ওই এনজাইমের দ্বারা এই ব্রেকডাউনটা হয়ে আমাদের শরীর থেকে দেহের বাইরে বেরিয়ে যাবে, এবং সেখান থেকে যেটুকু পুষ্টি অ্যাবসর্ব করার আমাদের বডি সেখান থেকে অ্যাবসর্ব করে নেবে। তাহলে মল্টোজ ভাঙছে গ্লুকোজ প্লাস গ্লুকোজে, মানে আমাদের শরীরে একটা এনার্জেটিক ব্যাপার তৈরি হয় গ্লুকোজ থেকে। সেকেন্ড হচ্ছে আইসোমল্টোজ, সেটাও ভাঙছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, যে পার্টগুলো আমরা সেখান থেকে পাচ্ছি। থার্ড হচ্ছে সুক্রোজ, সুক্রোজ ভাঙছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, আর একটা ছোট ছোট অণু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আর ল্যাকটোজ, ল্যাকটোজ মানে দুগ্ধ জাতীয় শর্করাকে বলা হয় ল্যাকটোজ, মানে যে কোনো মিল্কি প্রোডাক্ট, সেটা ভাঙছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এবার এত কিছু যদি নাম মনে না থাকে, আমরা সিম্পলি যেটা মনে রাখবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকিং 2টো এনজাইমের নাম, সেটা হতে পারে মল্টোজ, আইসোমল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। এই 4টের মধ্যে অ্যাটলিস্ট 2টো। আর স্মল ইন্টেস্টাইন থেকে বেরোনো যে ফ্যাট ব্রেকিং এনজাইম সেটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল লাইপেজ। আর কি ব্রেকিং আছে? আর হচ্ছে প্রোটিন ব্রেকিং এনজাইম। প্রোটিন ব্রেকিং মানে যেগুলো প্রোটিনকে ব্রেক করতে সক্ষম, মানে প্রোটিন জাতীয় খাবারকে যেগুলো ভাঙবে। ইরাপটিন is the intestinal juice help in the breakdown of protein into amino acid. প্রোটিন সবসময় ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়। তো এখানে ইরাপসিন হচ্ছে ইন্টেস্টাইনাল জুসের মধ্যে অবস্থিত একটা অ্যাক্টিভ এনজাইম, যেটা কিনা প্রোটিন জাতীয় যে কোনো খাবারকে ইজিলি ব্রেকডাউন করতে পারে। ব্রেকডাউন করে কি করে? অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে, এবং সেখান থেকে এটা যখন ব্লাডেতে মেশে তখন সেখান থেকে ব্লাড কি করে, আমাদের সেটাকে অ্যাবসর্ব করে। অ্যাবসর্ব করে নিয়ে বডি সেটাকে বিভিন্ন সেলের মধ্যে একটা এনার্জি বা একটা নিউট্রিয়েন্ট হিসেবে পাঠিয়ে দেয়। সেখান থেকে আমরা শক্তি পাই। আমাদের যে মেইন যে উৎসটা, যে এনার্জি, যে শক্তিটা, সেগুলো আসছে এই খাবার ভেঙে অ্যাবসর্বেশনের
মধ্যে দিয়ে। তাহলে 3 ধরনের এনজাইমে কিন্তু ব্রেক করছে আমাদের স্মল ইন্টেস্টাইন। আর 3টে পার্ট কি স্মল ইন্টেস্টাইনের? আমাদের ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ইলিয়াম হচ্ছে লাস্ট পার্ট এবং ইলিয়ামের পর লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে আমরা এই ছবিটা দেখলাম। এই যে আলাদাভাবে এটা লার্জ ইন্টেস্টাইন। তাহলে কি হলো, এবার তো ইলিয়াম পার্ট থেকে সরাসরি খাবারটা যা ভাঙবার স্মল ইন্টেস্টাইনে ভেঙে গেল এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে আরেকটা ভাবে খাবার ভাঙে, ফ্যাট ব্রেক হয়, যেটা একটু পরেই আমরা পড়বো। লিভার থেকে যে বাইল সিক্রেশন হয় সেটার ব্রেকডাউনটা হয় বাইলের মাধ্যমে আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে। বাইল ওই স্মল ইন্টেস্টাইন থেকে কি করে, আমার লিভার থেকে সিক্রেট হয়ে স্মল ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে ফ্যাট মলিকিউলসকে ব্রেক করবে। তার মানে স্মল ইন্টেস্টাইন কিন্তু নিজে 3 ধরনের অলরেডি সিক্রেশন করলো, ফ্যাট ব্রেকিং, প্রোটিন ব্রেকিং, কার্বোহাইড্রেট ব্রেকিং। এটা ছাড়াও স্মল ইন্টেস্টাইনের মধ্যে এক্সট্রা আলাদা আরেকটা ব্রেক হয় যেটা করায় বাইল। বাইল কিন্তু ইটসেলফ একটা এনজাইম নয়, সে লিভারের মধ্যে কোনো কিছুকে ব্রেক করতে পারে না, তাকে স্মল ইন্টেস্টাইনে আসতে হবে, এসে সেই জায়গায় সে ফ্যাটকে ব্রেক করবে, দিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। যা ব্রেকডাউন হবার অলমোস্ট স্মল ইন্টেস্টাইনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। এবার যখন লার্জ ইন্টেস্টাইনে খাবারটা পৌঁছাচ্ছে অলরেডি কিছুটা মানে ম্যাক্সিমামেরও বেশি অ্যাবসর্ব হয়ে, তখন কিন্তু স্মল ইন্টেস্টাইনের এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে কিন্তু আর কোনো এনজাইম সিক্রেশন হয় না। অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন কিন্তু কোনো খাবারকে ব্রেকডাউন করে না, সেটা ডাইরেক্টলি ওয়েস্ট মেটেরিয়াল হয়ে অ্যানাসের মাধ্যম দিয়ে বার করে দেয়। ঠিক এই পার্টসগুলোকে আমরা মনে রাখবো আমাদের লার্জ ইন্টেস্টাইনে: সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস। এই কোলন পার্টেতে আবার কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা অনেক হয়, কোলাইটিসের সমস্যা অনেক হয়। এগুলো কিছু কিছু একটা ডিজিজ জোন, যেখানে অলরেডি খাবার ব্রেকডাউন হয়ে গিয়ে সেখান থেকে আবার কোনো সমস্যা তৈরি হচ্ছে। আদারওয়াইজ আর একটা এক্সট্রা পার্ট যেটা একদমই সিকামের নিচের দিকে থাকে, সেই পার্টটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কিন্তু একটা এক্সট্রা পার্ট আমাদের বডির, যেটাকে আমরা বলি নিষ্ক্রিয় অর্গান, যার কোনো ভূমিকা নেই। কিন্তু আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, একটু মনে করে দেখবেন, যখন আমরা লিম্ফ্যাটিক সিস্টেম পড়েছিলাম তখন কিন্তু অ্যাপেন্ডিক্সের একটা কাজ আমরা পড়েছিলাম। কি কাজ? অ্যাপেন্ডিক্সের মধ্যে হিউজ পরিমাণে ডব্লিউবিসি থাকে, শ্বেত রক্তকণিকা। এই ডব্লিউবিসি থাকার জন্য কিন্তু অ্যাপেন্ডিক্স আমাদের একটা ইমিউনিটি জোন হিসাবে কাজ করে আমাদের বডির। তাহলে কমপ্লিটলি কিন্তু অ্যাপেন্ডিক্সকে আমরা নিষ্ক্রিয় অর্গান বলতে পারবো না, কারণ তার একটা মিনিমাম ভূমিকা আমাদের বডিতে আছে। এবার যদি কারোর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেওয়া হয়, কোনো রিজন ছাড়া অকারণে তো অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া হয় না, যদি কোনো ইনফ্লামেশন না থাকে অ্যাপেন্ডিক্সের, তাহলে তো অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো আমাদের বডিতে কোনো ক্ষতি করছে না। যাদের অ্যাপেন্ডিক্স রিমুভ করবার প্রয়োজন পড়ে, কম্পারেটিভলি কিন্তু নর্মাল মানুষের থেকে তাদের ইমিউনিটি পাওয়ার কিছুটা হলেও কম থাকে, কারণ তার একটা ডব্লিউবিসি জোনকে কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। আদারওয়াইজ কিন্তু অ্যাপেন্ডিক্সের কোনো ভূমিকা আমাদের শরীরে নেই, থাকা বা না থাকার সাথেও কিছু যায় আসে না। তাহলে এই পুরো গেল আমাদের লার্জ ইন্টেস্টাইন পার্ট, অ্যাপেন্ডিক্স পার্ট, স্মল ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের কাজ। তাহলে টোটাল কি কি পার্ট আমাদের কভার হলো? জিআই ট্র্যাকের মধ্যে মাউথ, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। রেকটাম অ্যানাসকে আলাদা করে বলার কিছু নেই, রেকটামের মধ্যে স্টুলটা স্টোর থাকে এবং অ্যানাসে বা পায়ুদারের মাধ্যম দিয়ে স্টুলটা বেরিয়ে যায়। তাহলে এই গেল পুরো
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টের পার্ট। এবারে আমরা যে ট্র্যাক্টটার মধ্যে যাব, যে সিস্টেমটার মধ্যে ঢুকবো, সেটার নাম হচ্ছে বিলিয়ারি সিস্টেম। বিলিয়ারি সিস্টেম হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আর একটা পার্ট, যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট অর্গান আসে। কি কি? ফার্স্ট যে অর্গানটা আসবে সেটা হচ্ছে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, বাইল ডাক্ট। আমরা এগুলো নিয়ে কি কি আলোচনা করব? বিলিয়ারি সিস্টেমের মধ্যে আমরা আলোচনা করব লিভার, লিভারের পার্ট, লিভার থেকে বাইল সিক্রেশন হয় এবং সেটা কিভাবে স্মল ইন্টেস্টাইনে গিয়ে আমাদের ফ্যাটকে ব্রেক করে। আর কি জানবো? আমরা খুব ইম্পর্টেন্ট লিভারের একটা ডিজিজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি ফ্যাটি লিভার। এটা খুব ইম্পর্টেন্ট এবং ক্লিনিক্যালি প্র্যাকটিস করতে গেলে ফ্যাটি লিভারের কেস প্রচুর আসবে। আর গল ব্লাডার, গল ব্লাডারের মধ্যে আমরা যে পার্টটা আলোচনা করব, কি পার্ট? সেটা হচ্ছে আমাদের গল স্টোন। গল স্টোন কেন হয়, গল স্টোনের সিমটমস কি, সেগুলো। আর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে কি কি এনজাইম সিক্রেশন হয়, সেগুলো কিভাবে ব্রেকডাউন করে আমাদের খাবারকে। আর প্যানক্রিয়াটাইটিস কেন হয়, মানে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন কেন হয়। আর তার সাথে বাইল ডাক্ট, যেখান দিয়ে আমাদের বাইলটা সিক্রেশন হয়ে আমাদের ডিওডিনামে পৌঁছায়। স্মল ইন্টেস্টাইনের যে ফার্স্ট পার্ট ডিওডিনাম, সেখানে আমাদের বাইল গিয়ে পৌঁছায়, কারণ স্মল ইন্টেস্টাইনের মধ্যে বাইল কিন্তু ফ্যাটকে ব্রেকডাউন করে। এই কটা পার্টকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এবার আমি যাচ্ছি লিভারে। আচ্ছা, লিভার ইজ লোকেটেড ইন দ্য আপার রাইট হ্যান্ড পোর্শন। আমাদের বডির আপার রাইট হ্যান্ড পোর্শন, মানে ডান দিকে, খানিকটা ডান দিক চেপে আছে আমাদের, অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি, বিনিথ দ্য ডায়াফ্রাম। বিনিথ মানে নিচে, আমাদের ডায়াফ্রাম মাসেলস এর নিচের দিকে। ডায়াফ্রাম মাসেলস কোনটা? যেটা আমাদের রেসপিরেটরি মেইন মাসেলস, যেটা আমাদের লাংস কে ওঠানামা করতে সাহায্য করে। ডায়াফ্রাম মাসেলস এর জাস্ট নিচে, বিনিথ দ্য ডায়াফ্রাম। অ্যান্ড অন টপ অফ স্টমাক, স্টমাকের উপরের দিকে। তাহলে রাইট অ্যাবডোমিনাল ক্যাভিটি ডান দিকে আমাদের অ্যাবডোমেনের, আর ডায়াফ্রাম মাসেলস এর নিচে এবং স্টমাকের উপরে। রাইট কিডনি অ্যান্ড ইন্টেস্টাইন, মানে কার উপরে? স্টমাকের রাইট কিডনির এবং ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইন, তার উপরে। shaped like a cone, the liver is dark reddish brown organ that weighs about 3 pounds. এটা একটা কোন শেপেড, কোন শেপেড মানে খানিকটা শঙ্কু আকৃতির, এবং এর কালারটা হচ্ছে নর্মালি রেডিশ ব্রাউন কালার, লালচে বাদামি। আর অ্যাপ্রক্স ওজন হচ্ছে, মেল ফিমেল একটা অ্যাপ্রক্স ওজন বলা হচ্ছে অ্যাবাউট 3 পাউন্ড। লিভারটার ছবিটা দেখাচ্ছি। এই হচ্ছে লিভার। দেখতে খানিকটা এইরকম দেখতে লিভারের সাইজ, এবং লিভারটা মাঝখান থেকে একটা লিগামেন্টের মধ্যে দিয়ে বিভক্ত, যেটাকে বলা হয় ফ্যালসিফ্রম লিগামেন্ট। কি? রাইট হেপাটিক ডাক্ট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। মানে আমরা যে বাইল ডাক্ট বললাম, লাস্ট একদম পার্ট বললাম প্যানক্রিয়াসের পর বাইল ডাক্ট, এই বাইল ডাক্টটা হচ্ছে আমাদের লিভারের রাইট সাইড থেকে এবং লেফট সাইড থেকে বেরিয়ে আসা দুটো ডাক্ট বা নালী, যেটা একত্রে রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট মিলিত হয়ে তৈরি হয়েছে একটা কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্টটা শেষে কিন্তু বাইল ডাক্ট হিসাবে
পরিচিত হয়েছে, মানে নিচের দিকে নেমেছে। ডাক্ট মানে অলওয়েজ আমরা জানবো একটা নালী যেখান দিয়ে কোনো কিছু পাস হতে পারে, সেটাকে বলা হয় ডাক্ট। তো লিভার দেখতে আমাদের ঠিক এইরকম কোন শেপের, মানে শঙ্কু আকৃতি। লিভার হ্যাজ টু লোবস। লোবস মানে হচ্ছে খণ্ড। লিভারের দুটো খণ্ড আছে, রাইট অ্যান্ড লেফট। ঠিক যেটা দেখালাম, একটা ডান দিকে রাইট, একটা লেফট। ইচ লোব ইজ মেড আপ অফ থাউজেন্ড অফ হেক্সাগোনালি শেপেড লোবিউল। কিছু কিছু লোবিউলস বা সেলের দ্বারা এই লিভার তৈরি, যেগুলোকে বলা হয় হেক্সাগোনালি শেপেড। থাউজেন্ড অফ মানে হাজারের উপর, অলমোস্ট। হেক্সাগোনালি মানে হচ্ছে ষড়ভুজ আকৃতির। কিছু কিছু লোবিউলস থাকে পুরো লিভারকে ঘিরে, এবং কিছু সেল থাকে আমাদের হেপাটিক সেল, যেগুলোকে আমরা বলি। These lobules are very small. Each lobule is made up of numerous liver cell. প্রচুর পরিমাণে লিভার সেল থাকে, কল অন্য হেপাটোসাইট। ব্যবহার, ওর অ্যারোগেন্সি, ওর মানে সবকিছু, মানে ওর ওর টোটালটাই ওকে শেষ করে দিল ওর বেটা দায়িত্ব নিয়ে। তো অডিওটা অফ করুন, কার অন আছে? আচ্ছা, তো এই হেপাটোসাইট মানে হেপাটিক সেল গুলোকে একসাথে বলা হচ্ছে হেপাটোসাইট, লিভার সেল এগুলো। লিভার লোবিউলস আর কালেকশন অফ হেপাটোসাইটস ইন আ হেক্সাগোনালি শেপ। আমি ক্যাশ নিয়ে বসে আছি, একটু সত্যিকারের ক্যাশ নিয়ে অডিওটা বসে অফ আছি। করুন, আমি আর দেখতে পাচ্ছি শান্তনুকে না কার বললাম, নিল অন না। আছে। আমার স্ক্রিন শেয়ার করা আছে, আমি দেখতে পাচ্ছি না কার অডিও অন আছে, প্লিজ একটু অফ করুন। সুজন বাবু, আপনার এটা অফ করুন। এবার ম্যাম কন্টিনিউ করুন। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার পার্টস এর মধ্যে যে পার্টসটা আমি বললাম, লিভারের কিছু ভাগ, একটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। কোনটা? আ টিউব দ্যাট ক্যারিজ বাইল আউট অফ দ্য লিভার। ঠিক দুটো লিভারের মধ্যবর্তী, ফার্স্ট ফ্যালসিফার্ম লিগামেন্টটা বলি তাহলে বুঝতে সুবিধে হবে। আর থিন ফাইব্রাস লিগামেন্ট দ্যাট সেপারেটস দ্য টু লোবস অফ লিভার অ্যান্ড কানেক্টস টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল। মানে হচ্ছে আমাদের লিভারের দুটো লোব বা খণ্ড আছে, রাইট এবং লেফট, এবং রাইট এবং লেফট কে আলাদা করেছে কে? ফ্যালসিফর্ম লিগামেন্ট নামক একটা লিগামেন্ট, যে লিগামেন্টটা আমাদের লিভারের রাইট সাইড এবং লেফট সাইডকে মাঝখান থেকে আলাদা করেছে, দুটো লোব বা খণ্ডে বিভক্ত করেছে আমাদের লিভারকে। এবার কি হচ্ছে, কমন হেপাটিক ডাক্টটা কি ব্যাপার? একটা টিউব, ডাক্ট মানে নালী বা টিউব, দ্যাট ক্যারিজ বাইল আউট অফ লিভার। এবার লিভার থেকে যখন বাইল সিক্রেশন হচ্ছে, লিভার যেহেতু দুটো খণ্ডে বিভক্ত, রাইট এবং লেফট, রাইট সাইড থেকে কিছুটা বাইল সিক্রেশন হচ্ছে, লেফট সাইড থেকে কিছুটা বাইল সিক্রেশন হচ্ছে। রাইট সাইড থেকে বাইলটাকে কে বাইরে নিয়ে আসছে? আমাদের রাইট হেপাটিক ডাক্ট। আর লেফট সাইড থেকে কে বাইরে নিয়ে আসছে? লেফট হেপাটিক ডাক্ট। এই রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট একত্রে মিলে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, যেটা আমাদের বাইলকে সিক্রেশন করছে। ফ্যালসিফর্ম লিগামেন্ট বোঝা গেল, এন্ড কমন হেপাটিক ডাক্ট বললাম। এবার হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এগুলো এক একটা পার্ট, শুধু জেনে রাখার জন্য মুখস্থ করার দরকার নেই।
একটা লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু দ্যাট সারাউন্ডস দ্য লিভার অ্যান্ড রিলেটেড আর্টারিজ অ্যান্ড ডাক্ট। তাহলে গ্লিসান্স ক্যাপসিউল হচ্ছে একটা লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কেন বলা হচ্ছে? একে অপরের সাথে সংযোগ রক্ষা করছে, সেই জন্য বলা হচ্ছে কানেকটিভ টিস্যু দ্যাট সারাউন্ডস দ্য লিভার। সেই লিভারের সারাউন্ডিংস এ সেটা থাকে, and its related arteries and duct। লিভার থেকে কিছু আর্টারি লিভারকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে, আবার কিছু কি করে, ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড সেখান থেকে বার করে। আবার কিছু হচ্ছে কি, কিছু ডাক্ট, রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট, মানে সবকিছু সারাউন্ডিংস এ যেটা মেনটেন করছে সেটা হচ্ছে গ্লিসান্স ক্যাপসিউল, মানে আর্টারি, ভেন এবং আমাদের ডাক্টকে একসাথে রিলেট করছে। হেপাটিক আর্টারি, the main blood vessels that supplies the liver with oxygenated blood। আমাদের হার্ট থেকে যখন আমাদের অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সেখানে হচ্ছে হেপাটিক আর্টারি কি করছে, সেই অক্সিজেনেটেড ব্লাডকে আমাদের লিভারে পৌঁছে দিচ্ছে। বিভিন্ন ব্রাঞ্চ আর্টারির দ্বারা সেগুলো বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে। লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে, লিভারকে অক্সিজেনেটেড ব্লাড দেয় আমাদের হেপাটিক আর্টারি। নেক্সট হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন, blood vessels that carries blood from the gastrointestinal tract, gallbladder, pancreas and spleen to the liver। খুব ইম্পর্টেন্ট একটা ভেন। এই ভেনটার কাজ হচ্ছে আমাদের জিআই সিস্টেমের সাথে বিলিয়ারি সিস্টেমকে কানেক্ট করা। কিভাবে কানেক্ট করা? কারণ আমাদের হেপাটিক পোর্টাল ভেন আমাদের লিভারের সাথে কানেকশন করেছে কাকে? আমাদের স্মল ইন্টেস্টাইনকে। পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা যখন একত্রে কাজ করছে জিআই সিস্টেম এবং বিলিয়ারি সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে বিলিয়ারির সাথে জিআই কে কানেক্ট থাকতে হবে। এই কানেকশনটা তৈরি করে হেপাটিক পোর্টাল ভেন। কার সাথে? ঠিক লিভারের সাথে স্মল ইন্টেস্টাইনকে কানেক্ট করে। তাহলে লিভার থেকে যখন আমাদের বাইল সিক্রেশন হয়, সেটা কোথায় যায়? স্মল ইন্টেস্টাইনে যায়, গিয়ে সেটা ফ্যাটকে ব্রেকডাউন করে এবং সেখান থেকে যে বাইলটা বেরোয় সেটা আমাদের বাইল ডাক্টের মধ্যে দিয়ে স্মল ইন্টেস্টাইনে ডিওডিনাম পার্টেতে যায়। তাহলে ভেনটা কি করে? আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে যে নিউট্রিয়েন্ট, মানে একটা খাবার তো ভাঙছে, যখন ডাইজেশন প্রসেস চলছে এনজাইমের দ্বারা খাবারটা ভাঙছে, ভেঙে আমাদের বডির লাভ কি? সেখান থেকে নিউট্রিয়েন্টটাকে অ্যাবসর্ব করা। এইটুকুই হচ্ছে বডি নিয়ে এনার্জিটা দেবে কোষে কোষে আমাদের। তাহলে এবার লিভারের সাথে তাহলে কিভাবে কানেক্টেড? ওই স্মল ইন্টেস্টাইন থেকে ওই নিউট্রিয়েন্টটাকে নিয়ে, নিউট্রিয়েন্ট যুক্ত ব্লাডটাকে নিয়ে হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে লিভারকে পাঠাচ্ছে। তাহলে লিভার কানেক্টেড আছে থ্রু স্মল ইন্টেস্টাইন, থ্রু হেপাটিক পোর্টাল ভেন আপ টু স্মল ইন্টেস্টাইন। নেক্সট লোব, যেটা দুটো লোব বললাম, অ্যানাটমিক্যাল সেকশন বা খণ্ড, রাইট এবং লেফট, এবং লোবিউলস মানে হচ্ছে মাইক্রোস্কোপিক বিল্ডিং ব্লকস অফ দ্য লিভার, যেটা কাইন্ড অফ সেলস, মানে যেগুলোকে ইট সাজিয়ে যেমন বিল্ডিং হচ্ছে, সেরকম মাইক্রোস্কোপে যদি আমরা দেখি মাইক্রোস্কোপিক বিল্ডিং ব্লক, ওইগুলো থেকেই আমাদের লিভারের ফরমেশনটা হচ্ছে, সেগুলো হচ্ছে লোবিউলস। যেটা বললাম থাউজেন্ডস অফ হেক্সাগোনালি সেপেড সেল, যেটাকে বলা হচ্ছে হেপাটিক সেল বা হেপাটোসাইটস। এই হেপাটিক সেলের যখন ডিস্ট্রাকশন হয়, নষ্ট হয় হেপাটিক সেল, তখনই কিন্তু লিভারের ডিস্ট্রাকশন শুরু হয়, বা সিরোসিস অফ লিভার যে ডিজিজটার কথা আমরা জানি, সেটা হচ্ছে এই হেপাটিক সেলের ডিস্ট্রাকশন, নষ্ট হয়ে যাওয়া।
আচ্ছা, এই গেল এটা লিভারের ইন্ট্রোডাকশন। এবার আসবো লিভার থেকে সিক্রেশন হয় বাইল, বাইল প্রোডাকশন। Bile is a fluid that is critical to the digestion and absorption of fat in the small intestine. এই বাইল সিক্রেশন হচ্ছে আমাদের লিভার থেকে এবং কাজ করছে গিয়ে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, কোথা দিয়ে নামছে, আমরা সব ছবি দেখে দেখে বুঝবো। এবার নেক্সট হচ্ছে এই কাজ কি বাইলের। মেটাবলিজম অফ ফ্যাট, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, কোনো একটা বিপাক ক্রিয়ায় সাহায্য করা আমাদের কি কি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। রেগুলেটস অ্যামাইনো অ্যাসিড, the production of protein depend on the amino acid. প্রোটিন ভেঙে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ভেঙে তৈরি হচ্ছে কি আমাদের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, প্রোটিন ভেঙে তৈরি হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোডাকশন অফ প্রোটিন ডিপেন্ড অন অ্যামাইনো অ্যাসিড, আমাদের ব্লাডে কতটা অ্যামাইনো অ্যাসিড থাকবে এটা ডিপেন্ড অন প্রোটিন, এটা নর্মাল রেঞ্জ পর্যন্ত আমাদের থাকে। এবার আমরা ভিটামিন চ্যাপ্টারে আরেকটা জিনিস পড়েছিলাম, হাইপার ভিটামিনোসিস। যদি আমাদের শরীরে প্রোটিন অতিরিক্ত হয়ে যায়, ভিটামিন অতিরিক্ত হয়ে যায়, হাইপার ভিটামিনোসিস, তখন কি হয় আমাদের ব্লাডে এক্সেস অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়, মানে যেটুকু দরকার নেই তার থেকেও বেশি ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং ব্লাডেতে এক্সেস অ্যামাইনো অ্যাসিড আমাদের তৈরি হচ্ছে। The liver makes your amino acid level in the bloodstream remain healthy. লিভার যদি ঠিক থাকে সেক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস কি হয়, অ্যামাইনো অ্যাসিডটা ব্লাডের মধ্যে নর্মাল কোয়ান্টিটিতে থাকে। Synthesis of plasma protein such as albumin and clotting factor, আমাদের ভিটামিন কে ক্লটিং ফ্যাক্টরে হেল্প করে এবং এটা সিনথেসিস হয় কোথায়, আমাদের লিভারের মধ্যে। আমরা ব্লাড চ্যাপ্টারে পড়েছি কি ভিটামিন কে আমাদের ক্লটিং ফ্যাক্টরে হেল্প করছে এবং সেটা সিনথেসিস হচ্ছে আমাদের লিভারের মধ্যে। তাহলে সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন সাচ অ্যাজ অ্যালবুমিন অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর। ক্লিয়ারেন্স অফ বিলিরুবিন অলসো from red blood cells if there is a accumulation of bilirubin in the skin and eye turn yellow. আমাদের লিভার করতে গেলে আরেকটা জিনিস সম্পর্কে আমাদের ইন্ট্রোডিউস করতেই হয়, সেটা হচ্ছে কি আমাদের বিলিরুবিন। বিলিরুবিন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেগুলোর একটা বেসিক ধারণা আজকে আমি দিয়ে দিচ্ছি। প্রথম কথা আমরা এটা সবাই জানি, যদি কারো জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের লেভেল তাদের হাই হচ্ছে এবং একটা ডার্কিস ব্যাপার, মানে ইয়েলো ডার্কিস একটা ডিসকালারেশন তার বডির মধ্যে আমরা দেখতে পাবো, তার নখ হলুদ হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে। এবার এই বিলিরুবিন যেটা আমাদের ব্লাডেতে থাকে এটার নর্মাল পার্সেন্টেজ কত থাকে এবং এটা কত ধরনের হয়। ফার্স্ট বলি, আমাদের বিলিরুবিন কিন্তু দুটো টাইপের হয়, যেটাকে আমরা নর্মালি বিলিরুবিন বলছি সেটা দুটো টাইপের হয়। একটা হচ্ছে কি কনজুগেটেড বিলিরুবিন, যেটাকে আমরা বলছি ডাইরেক্ট বিলিরুবিন, আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, যেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন। হাতের সামনে পেন খাতা থাকলে একটু নোট করে নেবেন। সেটা হচ্ছে একটা বললাম ডাইরেক্ট বা কনজুগেটেড, CONJUGATED, কনজুগেটেড বিলিরুবিন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিন। এই দুটো বিলিরুবিনের মধ্যে বেসিক ডিফারেন্স কি? ফার্স্ট বলি, আমাদের ব্লাডে নর্মাল বিলিরুবিনের রেঞ্জ হচ্ছে 0.1 থেকে বা 0.1 থেকে কত 1.2, মানে 1 থেকে 1.2, ম্যাক্সিমাম 1.5, 1.5টাও বর্ডার লাইন, 1.5-এর কম থাকাটাই বাঞ্ছনীয়। ইউনিট কি হিসাবে বলা হয় বিলিরুবিনের? mg/dl, মানে মিলিগ্রাম পার ডিএল, মানে হচ্ছে ডেসিলিটার। এবার যে বেসিক ডিফারেন্সটা আমাদের ডাইরেক্ট এবং
ইনডাইরেক্ট মানে কনজুগেটেড এবং আনকনজুগেটেড এই দুটো বিলিরুবিনের মধ্যে হচ্ছে দুটো ডিফারেন্স বলবো। একটা হচ্ছে ডাইরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিউবল মানে জলের মধ্যে দ্রবীভূত, আর আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল, ফ্যাটের মধ্যে দ্রবীভূত। ঠিক আমরা ভিটামিন যেভাবে পড়েছিলাম, ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল। এটা তো একটা ডিফারেন্স। বেসিক জিনিসটা কি, কখন আমরা বলবো কনজুগেটেড, কখন আমরা বলবো আনকনজুগেটেড? এই ডাইরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে যেটা ডাইরেক্টলি লিভার আমাদের প্রসেস করছে, লিভার ডাইরেক্টলি যেটা আমাদের প্রসেস করছে, লিভার থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিন, যেটার নর্মাল রেঞ্জ থাকে মোটামুটি 0.3 মিলিগ্রাম পার ডিএল, 0.3 বা 0.3 মিলিগ্রাম পার ডিএল। আর আনকনজুগেটেড বিলিরুবিন কখন আমরা বলবো, যখন আমাদের আরবিসি ব্রেকডাউন হচ্ছে, মানে আমাদের আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে, দুটো পার্ট, একটা হচ্ছে হিম পার্ট, একটা হচ্ছে গ্লোবিন পার্ট। হিম পার্টটা যখন ব্রেকডাউন হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি থেকে, সেখান থেকে যে বিলিরুবিনটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। দুটোই কিন্তু ব্লাডে আলাদাভাবে পাওয়া যায়, কনজুগেটেড এবং আনকনজুগেটেড। যখন টেস্ট করতে দেওয়া হয় দুটোই আলাদাভাবে ব্লাড থেকে ডিটেক্ট করা যায়। এবং টোটাল বিলিরুবিন আর একটা প্যাথোলজিক্যাল টেস্টের মধ্যে দেওয়া হয়, টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট এবং টোটাল। টোটাল বিলিরুবিন হচ্ছে কনজুগেটেড এবং আনকনজুগেটেড এর একসাথে যেটা, সেটা হচ্ছে আমাদের টোটাল বিলিরুবিন। সেইগুলো যদিও প্যাথোলজির পার্ট, আমি একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। কনজুগেটেড, আনকনজুগেটেড এবং টোটাল বিলিরুবিন, এই তিনটে বিলিরুবিনকে নিয়ে আমাদের বডিতে কাজ হচ্ছে। এবার কি হয়, মাত্রা যখন হাই হয়ে যায়, মোটামুটি স্কিনের ডিসকালারেশন, আই টার্ন ইয়েলো, এই সমস্যাগুলো তৈরি হয়। কনভার্সন অফ পয়জনাস অ্যামোনিয়া অ্যান্ড ইউরিয়া, ইউরিয়া ইজ আ এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন, আমাদের প্রোটিনের যেটা এন্ড প্রোডাক্ট, যেটাকে আমাদের কিডনি ফিল্টার করে ইউরিনের সাথে বার করছে, and metabolism is to excreted in the urine. নেক্সট আর একটা জিনিস সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে কুফার সেল, KUPFFER, কুফার সেল। কুফার সেল আর টিস্যু resistance microscopes in the liver that have high phagocytic capacity, মানে লিভারের মধ্যে অবস্থিত এক ধরনের সেল যেটাকে বলা হয় কুফার সেল, যেটার মধ্যে হাই ফ্যাগোসাইটিক ক্যাপাসিটি আছে। ফ্যাগোসাইটিক ক্যাপাসিটি মানে কোনো কিছুকে ইনগালফ করে নেওয়ার যে ক্যাপাসিটি, সেটাকে বলবো আমরা ফ্যাগোসাইটিক ক্যাপাসিটি। তার মানে যেখানে ডব্লিউবিসি আছে সেই গিলে খেতে পারবে। Phagocytic capacity allowing them to remove foreign material such as virus and bacteria as well as apoptotic cell of the cellular debris. ঠিক আমাদের লিভারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো এসে উপস্থিত হয়, তখন লিভারের মধ্যে এই যে কুফার সেল, এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসকে গিলে নেওয়া, এনগালফ করে লিভারকে একটা সুস্থতা প্রদান করা। এবং কোনটার এগেনস্টে এটা কাজ করে, অ্যাপপটিক সেল। অ্যাপপটিক সেল মানে হচ্ছে মৃত সেল, ডেড সেল, যে সেলগুলো অলরেডি ডেড হয়ে গেছে সেগুলোকে এনগালফ করা, ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করা, এন্ড দ্য সেলুলার ডেব্রিস। সেলুলার ডেব্রিস কেন বলা হচ্ছে, ডেব্রিস মানে কোনো কিছু ধ্বংস হওয়া, ধ্বংসাবশেষ, মানে সেলকে, মৃত সেল এক কথায় এনগালফ করে কুফার সেল, আর ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করে একটা লিভারকে মেনটেন করছে। সেই জন্য কুফারকে বলা হয় গেট কিপার। প্রোডাকশন অফ
It is an important role of Kupffer cell as a gatekeeper in the intent immune response. আমাদের ইমিউনিটির একটা রেসপন্সের গেটকিপার বা দারোয়ান বলা হয় লিভারের কুফার সেল। তাহলে এটা একটা ছোট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অনেক সময় আসে যে লিভারের গেটকিপার কাকে বলা হয়, সেটা হচ্ছে কুফার সেল। নেক্সট আর একটা পার্ট সম্পর্কে জানি আমরা। লিভারের যে কটা পার্ট আলোচনা করলাম খুব কিন্তু ইম্পর্টেন্ট। লিভারের ফার্স্ট আমাদের অ্যানাটমিক্যাল পজিশন, লিভারের বিলিরুবিন লেভেল, বিলিরুবিনের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আর মানে কনজুগেটেড আনকনজুগেটেড আর আমাদের টোটাল, এই বিলিরুবিন গুলো জেনে রাখা খুব দরকার। কুফার সেল এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট লিভারের। আর হচ্ছে production is so important that the liver and intestine makes 80% of cholesterol you need and stay healthy. Only about 20% comes from food you eat. মানে হচ্ছে আমাদের বডিতে যে কোলেস্টেরল, আমরা যে কোলেস্টেরল দেখি আমাদের এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, যে ধরনের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড আমরা দেখি তার মধ্যে কিন্তু 80% হচ্ছে আমাদের গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল ইন দা সেন্স এটা আমাদের বডির কোনো ক্ষতি করে না। মানে আমাদের লিভার এবং আমাদের ইন্টেস্টাইন দুজনে মিলে আমাদের বডির 80% কোলেস্টেরল প্রডিউস করে। বাইল সিক্রেশন হয়, বাইলের কম্পোনেন্টের যে কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কি আমাদের কোলেস্টেরল। একটা নর্মাল অ্যামাউন্টে আমাদের বাইলের মধ্যে প্রেজেন্ট থাকে যেটা হচ্ছে গুড কোলেস্টেরল। আর only about 20% comes from the food you eat. মাত্র 20% কোলেস্টেরল কিন্তু আমরা বাইরের এনভায়রনমেন্ট থেকে ইনটেক করি থ্রু আওয়ার ফুড। এইটাকে নিয়েই কিন্তু হচ্ছে সমস্যা। মানে 80% কোনো ক্ষতি করছে না, বাকি যে 20% আসছে এর মধ্যে কতটা ইনটেক আমরা করছি তার উপর বেস করে আমাদের কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল এগুলো হাই হয়। তাহলে এইটাকে 80% কে আমরা বলবো বডির গুড কোলেস্টেরল, বাকি 20% হচ্ছে আমাদের ব্যাড কোলেস্টেরল। এই ব্যাড কোলেস্টেরল থেকেই আমাদের আর্টারিওস্ক্লেরোসিস মানে আর্টারি ব্লকেজ হতে পারে, হার্টের করোনারি আর্টারি ব্লকেজ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যত সমস্যা এই 20% কোলেস্টেরল কে নিয়ে। আচ্ছা নেক্সট আমরা আসবো বাইল, বাইলের কম্পোজিশন অফ বাইল এন্ড বাইলের যে আমাদের কিভাবে কাজ করছে আমাদের বডিতে। তাহলে হোয়াট ইজ বাইল বা পিত্তরস? Bile is a dark green or yellowish brown fluid is produced by liver and stored and concentrated in gallbladder. Bile production হয় কোথা থেকে? Bile production হয় আমাদের লিভার থেকে। লিভারের দুটো পার্ট রাইট এবং লেফট। এই রাইট হেপাটিক ডাক্ট থেকে নিয়ে আসছে বাইল, মানে রাইট সাইডেড পার্ট থেকে, এবং লেফট হেপাটিক ডাক্ট থেকে লেফট সাইড থেকে নিয়ে আসছে। নিয়ে এসে জয়েন হচ্ছে কোথায়? কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট আমি একটু ছবিতে দেখাই। এই যে এই হচ্ছে লিভার, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, আর মাঝখান দিয়ে ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা লিভার দুটো পার্টে বিভক্ত। এবার এই রাইট সাইড থেকে নিয়ে এলো রাইট হেপাটিক ডাক্ট, লেফট সাইড থেকে নিয়ে এলো লেফট হেপাটিক ডাক্ট, নিয়ে এসে কোথায় গিয়ে জয়েন হচ্ছে? কমন হেপাটিক ডাক্ট। মানে দুটো দিক থেকেই বাইল এসে জড়ো হলো কমন হেপাটিক ডাক্টের মধ্যে। কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে কোথায় যাবে? সোজা চলে যাবে বাইল আমাদের গল ব্লাডারে। কিসের মধ্যে দিয়ে গল ব্লাডারে যাবে? সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি
তাহলে কমন হেপাটিক ডাক্ট কানেক্ট হয়ে আছে সিস্টিক ডাক্টের সাথে, এই সিস্টিক ডাক্ট কানেক্ট করেছে আবার গল ব্লাডারকে। তাহলে বাইল ডাইরেক্টলি আগে যাবে আমাদের গল ব্লাডারের মধ্যে, গল ব্লাডারের মধ্যে গিয়ে খানিকটা স্টোর হবে। লিভার স্টোর হওয়ার জায়গা হচ্ছে, সরি বাইল স্টোর হওয়ার জায়গা হচ্ছে আমাদের গল ব্লাডার। এবার এই যে গল ব্লাডারের মধ্যে স্টোর হলো, এখানে বাইলের যে পিএইচটা ছিল, হাইলি পিএইচ নেচারটা, একটা হাইলি অ্যাসিডিক নেচার, সেই পিএইচটা খানিকটা প্রশমিত হয় এখানে এসে, মানে খানিকটা তার পিএইচ সত্তাটাকে কমাবে, হয়ে সেটা এই কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে নিচের দিকে নামবে। নেক্সট পার্ট আমরা পার্ট বাই পার্ট আসছি। তাহলে এই হচ্ছে ফার্স্ট কাজ, বাইল বেরোলো লিভার থেকে, stored and concentrated in the gallbladder, gallbladder এর মধ্যে গেল। Bile consists of 95% of H2O, মানে বাইলের পার্সেন্টেজের মধ্যে 95% হচ্ছে জল বা H2O। Dissolved number of solid constituent like bile, কি সলিড থাকে মোটামুটি সল্ট, বিলিরুবিন, ফসফরাস, কোলেস্টেরল, বাট নো এনজাইম। বাইলের মধ্যে কি কি থাকছে? বাইলের মধ্যে থাকছে আমাদের সল্ট, নর্মাল যেটা NaCl আমরা বলছি, সোডিয়াম বাইকার্বনেট এন্ড NaCl, আর বিলিরুবিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, বাট নো এনজাইম। বাইলের মধ্যে আর কি থাকছে? কোলেস্টেরল, যেটাকে আমরা বলেছি গুড কোলেস্টেরল, যেটা বাইল এবং স্মল ইন্টেস্টাইন দুজনে মিলে প্রডিউস করছে। কি করে কানেক্টেড আছে? স্মল ইন্টেস্টাইনের সাথে লিভার কানেক্টেড আছে থ্রু হেপাটিক পোর্টাল ভেন। তাহলে স্মল ইন্টেস্টাইনের পার্ট যাবে লিভারে, লিভারের পার্ট আসবে স্মল ইন্টেস্টাইনে, দুজনে মিলে 80% বডির গুড কোলেস্টেরলকে তৈরি করলো, যেটা হচ্ছে বাইলের কম্পোনেন্ট একটা। তার থেকে বেশি কোলেস্টেরল, মানে বাকি 20% কোলেস্টেরল যদি আমাদের বাইলের মধ্যে মিশে যায়, তাহলে কিন্তু সেখান থেকে প্রবলেম তৈরি হবে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো এনজাইম, বাইলের মধ্যে কোনো এনজাইম বা উৎসেচক থাকে না। ডাইরেক্টলি বাইল কিন্তু ব্রেক যখন করবে, সে স্মল ইন্টেস্টাইনের মধ্যে এসে ব্রেক করবে। কাকে ব্রেক করবে? অনলি ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে রূপান্তর করবে। ফাংশন অফ বাইল, ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন অফ ফ্যাট ইন দ্য স্মল ইন্টেস্টাইন। ঠিক এলো, এসে ওর কাজ হবে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, কমন হেপাটিক, এই কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই যে নামছে বাইল, নেমে কোথায় যাচ্ছে? এই একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেটাকে সার্কেল করা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাম্পিউলা অফ ভাটার, একটা ছিদ্র। এই ছিদ্রটার নাম হচ্ছে অ্যাম্পিউলা অফ ভাটার। এই ছিদ্রটার কাজ হচ্ছে এই কমন বাইল ডাক্টকে, যেখান দিয়ে বাইলটা নামছে, সেটাকে ডিওডিনামে প্রবেশ করানো। ডিওডিনাম কিসের পার্ট? আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। ডিওডিনামের মধ্যে প্রবেশ করানো। স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করানো মানেই কিন্তু সেটা, এই ডিওডিনামে প্রবেশ করানো মানেই কিন্তু সেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে পৌঁছে গেল। এবার স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হবে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে ভাঙবে। এই যে ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন অফ ফ্যাট ইন দ্য স্মল ইন্টেস্টাইন, ফ্যাট মলিকিউল একটা পদ্ধতিতে ভাঙে, যে পদ্ধতিটার নাম হচ্ছে ইমালসিফিকেশন প্রসেস। নামটা একটু কঠিন, মনে না রাখলেও চলবে। এই প্রসেসটার নাম হচ্ছে ইমালসিফিকেশন প্রসেস। এই ইমালসিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে কি হচ্ছে? এই ফ্যাট মলিকিউলস গুলো ছোট ছোট ড্রপলেট বা কণায় ভাঙছে।
একটা ছোট ছোট ড্রপলেট বা অণু বা কণা যাই বলি না কেন সেটাতে ব্রেকডাউন হচ্ছে, ভেঙে কি তৈরি হচ্ছে, লাইপেজ এনজাইমের সাথে মিক্সিং হচ্ছে। লাইপেজ এনজাইম কে তৈরি করছে, আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে যে 3 ধরনের এনজাইম তৈরি হয় বললাম, ফ্যাট ব্রেকিং, প্রোটিন ব্রেকিং এবং কার্বোহাইড্রেট ব্রেকিং। তার মধ্যে ফ্যাট ব্রেকিং এনজাইমের নাম হচ্ছে লাইপেজ, ইন্টেস্টাইনাল লাইপেজ। ইন্টেস্টাইনাল লাইপেজের সাথে বাইল মিক্স হয়ে গিয়ে কি করছে, এই লাইপেজকে হেল্প করছে ফ্যাটকে ব্রেক করাতে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুটো পার্টে স্মল ইন্টেস্টাইনে ভেঙে যাচ্ছে খাবারটা, আমাদের ফ্যাট জাতীয় খাবারটা। নেক্সট হচ্ছে লিভার প্রডিউসেস। লিভারে এই বাইলের যে কম্পোজিশনটা বললাম, এটা কিন্তু একটু মুখস্থ করতে হবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, কম্পোজিশন অফ বাইল। liver produces 0.5 to 1 liter bile juice per day, মোটামুটি হাফ থেকে 1 লিটার বাইল জুস পার ডে প্রডিউস করে, যেটার একটা হাই পিএইচ ক্ষমতা, সেটার হচ্ছে 8.6, মানে যথেষ্ট হাইলি একটা পিএইচ, এটা 8.6, মানে বাইল একটা হাইলি পিএইচ যুক্ত একটা কম্পোনেন্ট। বাইল ইজ স্টোর ইন দ্য গল ব্লাডার when it is concentrated and its the pH falls 7.6. এবার বাইল যখন লিভার থেকে বেরিয়ে গল ব্লাডারের মধ্যে গেল, সেখানে গিয়ে কিন্তু তার পিএইচটা খানিকটা কমছে, কমে কত হচ্ছে 7.6। কন্টেন্স বাইল সল্ট, বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, বিলিভার্ডিন থেকে আর বিলিরুবিন তৈরি হচ্ছে, তাহলে বিলিভার্ডিনও কিন্তু একটা বাইলের কম্পোনেন্ট। তাহলে এই কম্পোনেন্টস গুলো একটু আমরা মনে রাখবো কি কি থাকে বাইলের। আর কি, কোলেস্টেরল, ফসফোলিপিড, বাট নো এনজাইম। বাইল অ্যাক্টিভেটস লাইপেজ, কোন লাইপেজ, ইন্টেস্টাইনাল লাইপেজ, মানে স্মল ইন্টেস্টাইনাল লাইপেজ, যেটা ফ্যাটকে ব্রেক করছে। বাইল সল্ট, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা বাইল সল্ট বললাম, কিছু সলিড কনস্টিটিউয়েন্ট থাকছে, তার মধ্যে কি আমাদের সোডিয়াম বাইকার্বনেট। আর যেটা ইমালসিফিকেশন পদ্ধতিতে ড্রপলেটের থ্রুতে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হচ্ছে। যতটুকু মনে থাকবে বাইলের কম্পোনেন্ট ততটুকুই মনে রাখবার চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা, বাইলের পরে আমরা তাহলে বাইলের বিলিরুবিন বললাম, বাইলের কম্পোজিশন বললাম, আর একটা গুরুত্বপূর্ণ লিভার পার্ট বলবো, সেটা হচ্ছে কি আমাদের ফ্যাটি লিভার। খুব মন দিয়ে শুনবেন, ফ্যাটি লিভার সম্পর্কে আমি যতটা বলা যায় ক্লাসের মধ্যে আমি চেষ্টা করছি বোঝানোর। ফ্যাটি লিভার মানে আমরা কি জানি, এক কথায় লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হওয়া, লিভারের মধ্যে ফ্যাট জমা। ফ্যাটটা কোথায় জমে, আমাদের লিভারের মধ্যে যে হেপাটিক সেল আছে, যেটাকে আমরা হেপাটোসাইটস বলছি, এই হেপাটিক সেলের মধ্যে কিন্তু আমাদের ফ্যাটটা অ্যাকুমুলেশন হয়, মানে ফ্যাটটা জমে। এই লিভারের মধ্যে ফ্যাট জমতে জমতে সেটা কতটা পরিমাণ সেলকে ডিস্ট্রয় করছে, হেপাটিক সেলকে, বা কতটা পরিমাণ সেলকে অকুপাই করছে, তার উপর বেশ করে আমাদের লিভারকে, ফ্যাটি লিভারকে 3টে গ্রেডেতে ভাগ করা হয়। তাহলে কি বললাম, হেপাটিক সেলের কতটা অকুপাই হয় বা হেপাটিক সেল কতটা ডিস্ট্রয় হয় ফ্যাটের দ্বারা, তার উপর বেস করে কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিডকে, এই ফ্যাটি অ্যাসিড না, ফ্যাটি লিভারকে 3টে গ্রেডেতে আমরা ভাঙছি। একটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। ফার্স্ট বলি ফ্যাটি লিভারের কজ, কারণ। মেইনলি যে কারণগুলোকে হাইলাইট করা হয়, একটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে
একটা বাল্কিনেস বডির মধ্যে, এবং যদি একটা হাই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডস তার ব্লাডের মধ্যে থাকে। কারণ কি, যদি এই হাই কোলেস্টেরল ব্লাডের মধ্যে থাকে তাহলে কি হয়, সেটা আস্তে আস্তে প্রেসিপিটেট হতে থাকে। মানে প্রেসিপিটেট হওয়া মানে থিতিয়ে পড়া হয়ে গিয়ে সেটা কিন্তু আমাদের কোথায় প্রেসিপিটেশন হয়, আমাদের বিভিন্ন অর্গানেতে প্রেসিপিটেট হতে পারে, আমাদের ব্লাডের মধ্যে প্রেসিপিটেট হতে পারে, দিয়ে সেখানে ব্লাডের যে ভেসেলস গুলো যেখান দিয়ে ব্লাড চলাচল করছে সেইগুলোর মধ্যে ব্লকেজ তৈরি করতে পারে, লিভারের সেলকে নষ্ট করতে পারে। আর কি, মোটামুটি কাজের সেডেন্টারি লাইফ যারা লিড করে, মানে অ্যালকোহলিক পার্সন যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে, তাদের লিভারের হেপাটিক সেল ডিস্ট্রয় হতে থাকে। আর ব্লাড সুগার যাদের হাই আছে, ডায়াবেটিক পেশেন্ট, তাদেরও কিন্তু হেপাটিক সেলের ডিস্ট্রাকশন হয়। তাহলে মোটামুটি চারটে কারণকে আমরা হাইলাইট করছি। একটা তো ওবেসিটি বললাম, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডস হাই থাকলে, সেডেন্টারি ইরেগুলার লাইফ লিড করলে, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, তার সাথে হাইলি অ্যালকোহলিক, স্মোকিং, এই ধরনের জিনিসগুলো, আর ব্লাড সুগার লেভেল হাই থাকলে। এটা অ্যাভারেজ কজ এগুলো। এটা ছাড়াও ইডিওপ্যাথিক মানে আননোন কিছু কজও আছে। একটা পার্সন কোনো কিছুই করে না অথচ তার কিন্তু সিরোসিস অফ লিভার, এরকম কেসও দেখা যায়, কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম, একদম নেগলিজেবল। ডায়াগনোসিসে মোটামুটি আমরা যেটা দেখি, ইউএসজি করা যেতে পারে, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে দেখা যেতে পারে। আর হেপাটোমেগালি তো থাকবেই, তার লিভার এনলার্জ হবে, লিভার প্যালপেশন করে তার লিভার অনেকটা এনলার্জ থাকে। আর ব্লাড টেস্টের মধ্যে দেখা হয় এলিভেটেড এনজাইম টেস্ট, মানে ব্লাডের এনজাইম গুলো অনেকটা বেড়ে যায়, এলিভেটেড হয়ে যায়। এবার বেসিক যে জিনিসটা বলি সেটা হচ্ছে আমাদের গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভার কখন বলবো, আমরা কোনটাকে কার আন্ডারে ফেলবো। গ্রেড 1 ফ্যাটি লিভার হচ্ছে নন অ্যালকোহলিক, অ্যালকোহলিক পার্সন নয়, অ্যালকোহল ইনটেক করে না, মোটামুটি ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে যায় লিভার সেলের মধ্যে 5 to 10%, জাস্ট সেলের ডিস্ট্রাকশন বা অকুপাই হওয়াটা জাস্ট শুরু হয়েছে, 5 to 10%, একদম নেগলিজেবল। যেটাতে মোটামুটি খাদ্যাভ্যাসের যদি কোনো চেঞ্জেস আসে, প্রচুর পরিমাণে স্পাইসি ফুড খেয়ে যদি তার সমস্যা হয়, একটা ফ্যাটি লিভারের টেন্ডেন্সি তৈরি হয়েছে, অ্যাভারেজলি তার ট্রিটমেন্টের দরকার পড়ে না, তার খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করা বা যদি কোলেস্টেরল থাকে কোলেস্টেরলের ওষুধ খাওয়া, একটা অ্যাভারেজ কজের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। মোটামুটি ভাবে গ্রেড 2 থেকে ফ্যাটি লিভার ট্রিটমেন্টের আওতায় আনা হয়। গ্রেড 2 বলতে মোটামুটি গ্রেড 2 এর একদম প্রথমের দিকে থাকলে নয়, একটু মেজর থাকলে মোটামুটি 33 to 66%, 33 থেকে 66 বা অ্যাভারেজ আমরা বলতে পারি 70%, ম্যাক্সিমাম 30 থেকে 70 যদি ধরে বলতে হয়, আদারওয়াইজ মেডিকেলের টার্মে বলা হচ্ছে 33 থেকে 66%। এটার যদি ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে থাকে আমাদের, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো গ্রেড 2 ফ্যাটি লিভার। এক্ষেত্রে কিছু সিমটমস আমরা পাই পেশেন্টের দিক থেকে, যেমন পেন, বার্নিং সেন্সেশন, পেটে জ্বালা জ্বালা ভাব লিভার পোর্শনে, পেন, ভমিটিং, এই ধরনের কিছু সমস্যা হলে আমরা অ্যাজিউম করতে পারি এটা ফ্যাটি লিভারের কেস হতে পারে। তখন তাকে ইউএসজি বা সিটি স্ক্যান করে দেখা হয় তার লিভারের সেলের ডিস্ট্রাকশন বা কতটা অকুপাই হয়েছে তার হেপাটিক সেল। তাহলে এটাকে বলবো সিরোসিস অফ লিভারের আগে, মানে যখন আমাদের এই যদি আমরা গ্রেড 2 কে ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এটা সিরোসিসের দিকে চলে যাবে আস্তে আস্তে। মানে গ্রেড 2 ফ্যাটি লিভার একটু সচেতন হয়ে যাওয়াই ভালো, যেটা সিরোসিস অফ লিভারের একটা ঝুঁকি বাড়ায় আমাদের। থার্ড হচ্ছে গ্রেড 3 ফ্যাটি লিভার, যেটা হচ্ছে একদম আমাদের, যেটাকে ফ্যাটাল টাইপ, একটা ডেঞ্জারাস টাইপ অফ ফ্যাটি লিভার আমরা বলি, যেটা ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে যায় মোটামুটি 66% এর উপরে।
বা 70% উপরে তার ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে যায়, মানে অলমোস্ট তার হেপাটিক সেল 70% ডিস্ট্রয় হয়ে গেছে, যেটা আগেই সিগন্যাল হয়তো দিয়েছিল কিন্তু সেটাকে ইগনোর করা হয়েছে। আস্তে আস্তে তার আরো সেল ডিস্ট্রাকশন শুরু হবে। এটা সিমটমস কি? মোটামুটি ওভারঅল যে সিমটমস গুলো আমরা পাই, একটা হচ্ছে লিভার রিজিয়ন, যেটা রাইট অ্যাবডোমিনাল রিজিয়ন, সেটাতে একটা পেন তৈরি হয়। আনএক্সপেক্টেড ওয়েট লস হয় পেশেন্টের, ভীষণভাবে ওয়েট লস করতে শুরু করে পেশেন্ট। আর জন্ডিস, পেশেন্টের জন্ডিস একটা ইম্পর্টেন্ট সিমটম, কারণ তার বাইল সিক্রেশনটা অনেকটা বেশি হাই হয়ে যাচ্ছে। কনজুগেটেড, আনকনজুগেটেড, টোটাল বিলিরুবিন, বাইল সিক্রেশন যদি তার অ্যাবনর্মাল হয়, তার বিলিরুবিন সিক্রেশনও অ্যাবনর্মাল হবে, কারণ বাইলের কম্পোনেন্ট হচ্ছে আমাদের বিলিরুবিন। তাহলে একটা পেশেন্টকে সিগন্যাল দেবে তার একটা জন্ডিস পোর্শন তার তৈরি হয়ে যায়, ডিসকালারেশন আমাদের হাতের, নখের, চোখের। আর একটা জিনিস, জন্ডিস কিন্তু অলওয়েজ আমরা দেখবো, সবসময় মনে রাখবেন এবং লিখে রাখুন, সানলাইটে, সূর্যের আলোয়। কোনো বন্ধ ঘরেতে লাইট জ্বেলে কখনো আমরা জন্ডিসকে দেখবো না, মানে ম্যানিফেস্টেশন অফ জন্ডিস আমরা দেখবো না। অলওয়েজ জন্ডিস দেখা হয় প্রপার সানলাইটে, এটা ভুললে চলবে না। তাহলে গ্রেড 3, যেটা অলরেডি অলমোস্ট অনেকটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, এটাকেও ট্রিটমেন্ট করা হয়। এবং সিরোসিস অফ লিভার কোনটা? যার সেল পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, পচন হয়ে গেছে যার হেপাটিক সেলের, সেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া সিরোসিস অফ লিভারের আর কোনো ট্রিটমেন্ট নেই। তাকে সাপ্লিমেন্ট দিয়ে রাখা হয় যতদিন সেই পেশেন্টটা বাঁচে। সিরোসিস অফ লিভার আলটিমেটলি ডেথ হয়, পেশেন্টকে বাঁচানো যায় না। একমাত্র লিভার ট্রান্সপ্লান্টেশন একদম একটা প্রসিডিওর যেখানে সিরোসিস অফ লিভার পেশেন্টকে ফিরিয়ে আনা যায়। তো মেইনলি সিরোসিস অফ লিভার অ্যালকোহলিক পেশেন্টের হয়, কিন্তু খুব কম পার্সেন্টেজ নন অ্যালকোহলিকেরও দেখা যায়। তাহলে এই হলো আমাদের টোটাল লিভার। আমাদের বিলিয়ারি সিস্টেমের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করে দিলাম, সেটা হচ্ছে লিভার। বাকি রইল কি? আমাদের গল ব্লাডার, আমাদের প্যানক্রিয়াস, আর আমাদের বাইল ডাক্ট পোর্শনটা। দুটো মেন অর্গান, একটা হচ্ছে গল ব্লাডার, একটা হচ্ছে প্যানক্রিয়াস, আর একটা হচ্ছে বাইল ডাক্ট। আচ্ছা, এই লিভার পর্যন্ত মোটামুটি সকলের বোঝা গেছে তো? একটু বলুন। বোঝা, বলুন একটু, হ্যাঁ রেসপন্স করতে ম্যাম, হবে তো? হ্যাঁ আচ্ছা, ম্যাম, বোঝা গেছে। যেটা জিনিস জানার, যে এই ফ্যাটি লিভার সংক্রান্ত যদি কোনো পেশেন্ট থাকে, সেক্ষেত্রে ডায়েট কি কি হতে পারে? একদম সেদ্ধ খাওয়া। আর বাইল আওয়াজ হাই হয়ে গেছে, মানে বিলিরুবিন হাই হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আরেকবার আচ্ছা, বলুন ম্যাম। হ্যাঁ বলছি, এই লিভার সংক্রান্ত যে কোনো ডিজিজের ডায়েট হচ্ছে একদম সেদ্ধ খাবার, তেল মশলা সমস্ত কিছু ছাড়া একদম সেদ্ধ খাবার। পেঁপে, আমাদের পাপায়া যেটাকে বলি, লিভারের জন্য ভীষণ ভালো। একবারে বাইরের খাবার বন্ধ, স্পাইসি ফুড বন্ধ, টোটাল এবং কম তেলে রান্না করা। তাকে যদি একটা মাছ ভাজাও দেওয়া হয়, একদম সামান্য তেলে জাস্ট কোনো রকমের সেঁকে দেওয়া। রেস্ট্রিক্টেড ডায়েট একদম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে এই লিভার হ্যাঁ এবং ম্যাডাম, গল ব্লাডার, প্যানক্রিয়াস, বাইল। হ্যাঁ বলুন। ম্যাডাম বলছি এই যে গুড কোলেস্টেরলের কথাটা বললেন, এটা কোথা থেকে হুম, তৈরি হয়? এটা তৈরি করবে আমাদের লিভার আর আমাদের স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, এটা তৈরি হয় 80% কিভাবে? গুড। এটা তৈরি মানে হয়, এটা কম্পোনেন্ট একটা আছে। ইনগ্রিডিয়েন্টস গুলো যে আসছে কোথা থেকে? আপনি বললেন 20% আসছে খাদ্য থেকে, বাট এই যে গুড 20% কোলেস্টেরলের ব্যাড 80% কোলেস্টেরল। টা তৈরি হচ্ছে কোথা থেকে? যেমন আমাদের একটা জিনিস যদি আমি প্রশ্ন করি, আমাদের এনজাইমটা তৈরি হচ্ছে কোথা থেকে? আমরা কি বলবো? ইন্টেস্টাইনাল লাইফেজ, আমাদের বিভিন্ন যে এনজাইম, পেপসিন, রেনিন, এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? কিছু স্মল ইন্টেস্টাইন করছে,
ইনগ্রিডিয়েন্টটা ইটসেলফ অর্গান প্রডিউস করছে, ঠিক এক্ষেত্রেও যে কোলেস্টেরলটা হচ্ছে বাইল থেকে সিক্রেশন হচ্ছে, এটা হচ্ছে বাইলের একটা কম্পোনেন্ট যেটা ইটসেলফ অর্গান প্রডিউস করছে। কোন দুটো অর্গান? স্মল ইন্টেস্টাইন এবং লিভার। ওকে, আচ্ছা, আমাদের গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, বাইল, এই তিনটে আমরা আসছি। আমরা একটা ব্রেক নিয়ে আসি 5 মিনিটের, তারপর বাকি পার্টটা আমরা কভার করছি।
আচ্ছা, এবারে নেক্সট পার্ট আমি কন্টিনিউ করছি, সেটা হচ্ছে আমাদের গল ব্লাডার, প্যানক্রিয়াস আর বাইল ডাক্ট। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা। আচ্ছা, এই যে গল ব্লাডার পার্টটা, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হচ্ছে সেকেন্ড পার্ট অফ বিলিয়ারি সিস্টেম, যেটা ডাইজেস্টিভ সিস্টেমেতে আমাদেরকে হেল্প করছে। কিভাবে হেল্প করছে? বাইল সিক্রেট হয়ে কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডারে প্রবেশ করছে। এই গল ব্লাডারের মধ্যে বাইল যাবার পর বাইলের যে হাই অ্যাসিডিক নেচারটা ছিল সেটা খানিকটা হলেও কমে গিয়ে সেটার পিএইচটা খানিকটা ফল করছে। তাহলে এই যে পিএইচটা ফল করানোর জন্য গল ব্লাডারের মেন ভূমিকা, কারণ এই পিএইচ এর মধ্যেই কিন্তু কোলেস্টেরল কম্পোনেন্ট, আমাদের সোডিয়াম বাইকার্বনেট, আমাদের জল, নর্মাল ওয়াটার, যেটা সমস্ত রকম কম্পোনেন্ট যেগুলো বাইলের আছে, আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন, সেই কম্পোনেন্টস গুলো সমস্ত তার নেচার খানিকটা ফল করছে, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করবার আগে তার পিএইচ নেচারটাকে ফল করানোর জন্য সেটা বাকি অর্গ্যানকে মোস্টলি ড্যামেজ করছে না। যদি হাইলি অ্যাসিডিক নেচার নিয়ে বাইলটা সরাসরি আমাদের স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করত, তাহলে আমাদের কমন বাইল ডাক্ট এবং স্মল ইন্টেস্টাইনের পার্টকে ক্ষতিগ্রস্ত করত। এবার গল ব্লাডারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কি আমাদের গল স্টোন, যে সমস্যাটা মেন হয়, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় কোলেলিথিয়েসিস। CHOLE, কোলি, LITHIASIS। আমি আরেকবার বলছি, CHOLE, কোলি, কোলিলিথিয়েসিস, THIASIS। আমরা রিপোর্টে দেখলে গল স্টোন কোথাও লেখা থাকবে না, সেখানে পার্টিকুলার এই মেডিকেল টার্মটা লেখা থাকবে কোলেলিথিয়েসিস, মানে হচ্ছে গল স্টোন। এখন প্রশ্ন হচ্ছে, গল ব্লাডারের মধ্যে আমাদের গল স্টোন কেন হয়? এর কিছু কজ আছে। গল স্টোন একদম কমন একটা ডিজিজ, বহু মানুষের হয়। কজের মধ্যে মেন যে কজটা, সেগুলোকে নিয়ে মেন কয়েকটা কজকে নিয়ে আমরা আলোচনা করব। একটা তো কোনো ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখান থেকে আমাদের একটা প্রেসিপিটেশন পড়ে বাইলের, যার জন্য আমাদের গলস্টোন হতে পারে। আর খুব ইম্পর্টেন্ট যে কজটা গলস্টোনের, সেটা হচ্ছে হাই কোলেস্টেরল ইন বাইল। তার মানে হচ্ছে আমাদের যে 80% গুড কোলেস্টেরল, যেটা আমাদের বাইল এবং আমাদের লিভার এবং স্মল ইন্টেস্টাইন তৈরি করছে, সেই 80% গুড কোলেস্টেরলের নেচারকে আমাদের গল ব্লাডার কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারে। মানে বাইল যখন কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডারে ঢুকলো,
বাইলের যে কমন নেচার, যেটা গল ব্লাডারে প্রতিনিয়ত আসছে, সেই কমন নেচারটাকে কিন্তু গল ব্লাডার খুব ইজিলি ডিটেক্ট করতে পারে এবং তার পিএইচ ফল করিয়ে আবার তাকে কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে নিচের দিকে পাঠিয়ে দিতে পারে। কিন্তু যদি বাইলের মধ্যে কোলেস্টেরল হাই থাকে, 20% বাকি কোলেস্টেরল আসছে আমাদের ফুড থেকে, সেটা কোথায় মিশছে? আমাদের খাবারের থ্রুতে, খাবার স্মল ইন্টেস্টাইনে আসছে, স্টমাক হয়ে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন থেকে হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে দিয়ে নিউট্রিয়েন্ট কোথায় পৌঁছাচ্ছে? আমাদের লিভারে পৌঁছাচ্ছে। তাহলে স্মল ইন্টেস্টাইনের পার্ট আমাদের লিভারে গেল। খাবারের মধ্যে যদি হাই কোলেস্টেরল ইনটেক আমরা করে থাকি বা ফ্যাট ইনটেক করে থাকি, সেটাও থ্রু ব্লাড কোথায় যাবে? সেটা যাবে আমাদের লিভারের মধ্যে, গিয়ে আমাদের পিত্তরস বা বাইলের সাথে মিশবে। তাহলে 80% গুড কোলেস্টেরলের সাথে কিন্তু 20% যে ব্যাড কোলেস্টেরল বাইরে থেকে আসছে, তার খানিকটা পার্ট অ্যাকুমুলেশন হচ্ছে। এবার যে এক্সেস হাই কোলেস্টেরল, সেই কোলেস্টেরলটাকে কিন্তু আমাদের গল ব্লাডার আইডেন্টিফাই করতে সক্ষম নয়, কিন্তু বাইলের সাথে মিশে সেটা কিন্তু গল ব্লাডারে পৌঁছাচ্ছে। এবার ওই এক্সেস কোলেস্টেরল যখন আসছে, তখন প্রেসিপিটেশন করছে, ওখানে থিতিয়ে যাচ্ছে, তার পিএইচ হাই ছিল, সেটা আরো যে ফল করবে, সেটার জায়গায় কি হচ্ছে? কোলেস্টেরলটা হাই থাকার জন্য তার পিএইচ লেভেল কিন্তু পড়ছে না, উল্টে তার প্রেসিপিটেশন ওই গল ব্লাডারের মধ্যে পড়তে থাকছে। বাইলের মধ্যে আরেকটা সলিড কনস্টিটিউয়েন্ট কি আছে? সোডিয়াম বাইকার্বনেট, সেগুলোর প্রেসিপিটেশন পড়ছে গল ব্লাডারের মধ্যে। দীর্ঘদিন ধরে প্রেসিপিটেশন পড়তে পড়তে সেই জায়গায় আমাদের স্টোন তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোলেলিথিয়েসিস বা গল স্টোন। তাহলে একটা হচ্ছে ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, একটা হচ্ছে হাই কোলেস্টেরল। এবং যদি কেউ হাই কোলেস্টেরল মানে কেউ যদি অ্যালকোহলিক হয়, ডাইরেক্ট অ্যালকোহলের তার অ্যাডিকশন থাকে, সেক্ষেত্রে কি হবে? রেগুলার তার বাইলের নেচারটা পরিবর্তিত হতে থাকছে। বাইলের নেচার যদি পরিবর্তিত হয়, তাহলে সেটা আস্তে আস্তে গল স্টোন, গল ব্লাডারে গিয়ে প্রেসিপিটেশন করবে। তাহলে অ্যালকোহলিক পেশেন্টের কেন গল স্টোন বেশি হতে পারে? যারা হাইলি ফাস্টফুড ইনটেক করছে বা সেডেন্টারি লাইফ লিড করছে, তাদের গলস্টোন হওয়ার চান্সেস বেশি থাকে। আর একটা ক্যাটাগরির মানুষের গলস্টোন বেশি হয়, যেটা হচ্ছে প্রলং ফাস্টিং। মানে যদি সে প্রলং ফাস্টিং মানে একটা লং রুটিনে রেগুলার ফাস্টিং এ থাকে। ফাস্টিং এ থাকাটা তখনই অনেকের প্রশ্ন আসতে পারে যে মাঝে মাঝে উপোস করা ভালো। কেন উপোস করা ভালো? ফাস্টিং এর উপকারিতা আমরা তখনই পাবো যখন আমরা হাই ইনটেক অলরেডি ফ্যাটের করে রেখেছি। কারণ আমাদের বডির মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন স্টোর থাকে না, কি স্টোর থাকে? অনলি ফ্যাট। তাহলে আমরা প্রচুর ফ্যাট ইনটেক করে অলরেডি আমাদের বডিতে ফ্যাট জমে আছে। সেক্ষেত্রে যদি আমরা ফাস্টিং এ থাকি মাঝে সাঝে একবেলা, তাহলে সেটা আমাদের ফ্যাটকে ব্রেক হওয়ার সময় দিচ্ছি আমরা, কারণ ফ্যাট ব্রেক হতে সব থেকে বেশি সময় নেয়। প্রোটিন আর কার্বোহাইড্রেট ইজিলি ব্রেক ডাউন হয় এবং ইজিলি বডিতে থেকে বেরিয়ে যায়, স্টোর থাকে না। তাহলে ফাস্টিংটাকে আমরা তখনই ভালো বলবো যখন আমাদের বডিতে হাই ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে আছে অলরেডি। আদারওয়াইজ কিন্তু যদি নর্মাল ডায়েটে থেকে কেউ ফাস্টিংটাকে বেশি থাকে, উপোস বেশি করে, কি হবে সেক্ষেত্রে? বাইলের নেচার পরিবর্তিত হতে থাকবে। মানে আমাদের কিন্তু আমরা খাবার আমাদের স্টমাকে দিই বা না দিই, বাইল সিক্রেশন কিন্তু তার জন্য বন্ধ থাকবে না। তাহলে এবার বাইল সিক্রেশন কিন্তু প্রতিনিয়ত হতেই থাকছে। যে আমরা খাইনি, উপোস করে আছি বলে আমাদের বাইল সিক্রেশনও বন্ধ থাকবে তা নয়, পিত্ত রস কিন্তু আমাদের ক্রমাগত সিক্রেশন হবে। এবং যদি সেটা না আমাদের খাবারকে ব্রেক করতে পারে, খাবারই তো নেই, ব্রেক করবে কোথা থেকে? বাইলের নেচার আমাদের পরিবর্তিত হবে, সেটা স্টমাকে যাবে, স্টমাকে না, আমাদের স্মল ইন্টেস্টাইনে যাবে, ডিওডিনাম পার্টে যাবে, গিয়ে ডিওডিনাল আলসার তৈরি করবে।
তাহলে ডিওডিনাল আলসার হওয়ার জন্য একটা মুখ্য কারণ কিন্তু আমাদের ফাস্টিং। আর কি হবে, বাইলের নেচার যদি পরিবর্তিত হতে থাকে কিন্তু আমাদের গলস্টোন ফরমেশন তৈরি হয়ে যাবে, কারণ ওই আননোন বাইলকে গল ব্লাডার ডিটেক্ট করতে পারবে না। তাহলে ফাস্টিং একটা কজ, হাই কোলেস্টেরল, অ্যালকোহল ইনটেক, স্পাইসি ফুড, সেডেন্টারি লাইফ, এগুলো ইম্পর্টেন্ট কজ। ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, মেনলি ব্যাকটেরিয়াল, এটা একটা ইম্পর্টেন্ট কজ। আর পিগমেন্ট স্টোন, যেমন বললাম সোডিয়াম বাইকার্বনেট আমাদের প্রেসিপিটেশন হতে থাকে, হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট সেটা আমাদের গলস্টোন ফরমেশন করে, যেগুলো সব বাইলের নেচার। এক কথায় বাইলের নেচার যদি গল ব্লাডারের কাছে নোন থাকে তাহলে সমস্যা হয় না, কিন্তু আননোন বাইল কম্পোনেন্ট গল ব্লাডার ডিটেক্ট করতে পারে না এবং আস্তে আস্তে কোলিলিথিয়াসিস বা গলস্টোন আমাদের তৈরি হয়। কি সিমটমস থাকে গলস্টোনের? অলমোস্ট আমাদের মোটামুটি আপার অ্যাবডোমিনাল পেন গল ব্লাডার রিজিয়নে, মেন যেটা সিগনিফিকেন্ট একটা সিমটম সেটা হচ্ছে রেডিয়েটস টু ব্যাক। গল ব্লাডারের স্টোন মানে গল স্টোন কিন্তু অলওয়েজ ব্যথাটা পিঠের দিকে যায়, সামনের দিক থেকে পিঠের দিকে চলে যায় ব্যথা গল স্টোনের কাজ। আর নসিয়া, ভমিটিং, ফিভার এগুলো থাকে, মানে গা বমি ভাব, বমি, ফিভার এগুলো একটা থাকে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস, টেন্ডারনেস মানে আমাদের টাচ উইথ পেন, টাচ করলে সেই জায়গাটা ব্যথা হতে পারে। আর একটা যেটা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে আমাদের এক ধরনের জন্ডিস, যে জন্ডিসটা গল স্টোন হলে কিন্তু বাইল ডাক্টের একটা ব্লকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেখান দিয়ে আমাদের বাইল সিক্রেশন হয়। যদি আমাদের কমন বাইল ডাক্টে এই জায়গাটা আমি দেখাচ্ছি জুম করে, কমন বাইল ডাক্টের মধ্যে যদি স্টোন আটকে যায় আমাদের, সেক্ষেত্রে কিন্তু মেইন চান্সেস থাকে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হওয়ার। কারণ এই কমন বাইল ডাক্টের মধ্যে দিয়ে কে পাস করে? বাইল পাস করে। পাস করে কোথায় যায়? দুটো জায়গায় যায়, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের থ্রুতে প্যানক্রিয়াসে যায়, আর একটা অ্যাম্পিউলা অফ ভাটার ছিদ্র দিয়ে কিন্তু আমাদের ডিওডিনামে যায়। তাহলে ডিওডিনালেও পৌঁছাতে পারবে না ফ্যাটকে ব্রেক করার জন্য, আর এদিকে আমাদের প্যানক্রিয়াসেও পৌঁছাতে পারবে না। এই জায়গাটায় যদি কমন বাইল ডাক্টে কিন্তু যদি আমাদের স্টোন আটকে যায়, গল স্টোন, তাহলে গল স্টোন একটা সার্জিক্যাল কেস, যে কেস হাতে না রাখাই ভালো, এটা সার্জনের কাছে রেফার করাই উচিত। কারণ যে কোনো সময় কমন বাইল ডাক্টে আমাদের স্টোন কিন্তু আটকে যেতে পারে এবং এটা একটা ডেঞ্জারাস কন্ডিশন। অবস্ট্রাকটিভ জন্ডিস যতক্ষণ না তার কন্ট্রোলে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অপারেশনও করা যায় না, পেশেন্টের হয়রানি হয়। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে একটা কমন কজ যেগুলো আমাদের গল ব্লাডারে স্টোনের জন্য দায়ী। আচ্ছা, নেক্সট আমরা যে পার্টটায় আসবো সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। পরবর্তী biliary সিস্টেমের পার্ট হচ্ছে প্যানক্রিয়াস। লিভার হলো, গল ব্লাডার হলো, দেন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কোথায় গেল দেখছি। এই যে প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াস ইজ elongated tapered organ located across the back of the belly behind the stomach. এটাও আমাদের একটা রাইট সাইডের অর্গান, ডান দিকে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি। একটা লম্বা elongated ট্যাপার্ড মানে খানিকটা সংকুচিত, তাকে বলা হয় ট্যাপার্ড শেপের। আর ব্যাক অফ দ্য বেলি বিহাইন্ড দ্য স্টমাক, স্টমাকের পিছনের দিকে। এই হচ্ছে প্যানক্রিয়াস দেখতে আমাদের। এইরকম দেখতে খানিকটা ট্যাপার্ড শেপেড। আচ্ছা, রাইট সাইড অফ দ্য অর্গান কল্ড হেড। প্যানক্রিয়াসের যে পার্ট গুলো থাকে, এই যে আমাদের হেড, নেক, বডি, টেল,
চারটে পার্টিতে বিভক্ত থাকে আমাদের প্যানক্রিয়াস, হেড, নেক, বডি, টেল। ঠিক এই যে জায়গাটা আমরা সবুজ রঙের দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক ডাক্ট, যেখান থেকে প্যানক্রিয়াসের মধ্যে বাইল আসছে। বাইল কি হচ্ছে, কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে নামছে, দিয়ে সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে গলব্লাডারে যাচ্ছে, আর প্যানক্রিয়েটিক ডাক্টের মধ্যে দিয়ে প্যানক্রিয়াসে আসছে, এবং অ্যাম্পিউলা অফ ভাটার ছিদ্রের মধ্যে দিয়ে স্মল ইন্টেস্টাইনে ডিওডিনামে প্রবেশ করছে। এই কটা জায়গায় আমাদের বাইল যাবে। তাহলে প্যানক্রিয়াসের মধ্যেও বাইল প্রবেশ করছে। কি করছে বাইল প্রবেশ করে, কিসের মধ্যে দিয়ে? এই প্যানক্রিয়েটিক ডাক্টের মধ্যে দিয়ে চলে যাচ্ছে প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসের ফার্স্ট যাচ্ছে হেড, নেক, বডি, টেল, এই চারটে পার্টেতে আমাদের বিভক্ত হচ্ছে প্যানক্রিয়াস। হেড কোনটা? হেড ইজ দ্য সাইট অফ দ্য কার্ভ অফ দ্য ইয়েলো অ্যান্ড নিয়ার টু ডিওডিনাম, একদম ডিওডিনামের কাছে যেটা পার্টটা আছে সেটা হচ্ছে হেড অফ প্যানক্রিয়াস। সেকেন্ড হচ্ছে নেক। নেক হচ্ছে শর্ট পার্ট অফ দ্য প্যানক্রিয়াস এক্সটেন্ডিং ফ্রম দ্য হেড। থার্ড হচ্ছে বডি, middle part of the pancreas between head and neck, and tail is the thinnest part located near the spleen, আমাদের স্প্লিনের একদম কাছে। প্যানক্রিয়াসের টেল পোর্শনটার পাশেই আছে একদম আমাদের কোন পার্টটা? স্প্লিন। স্প্লিন কোথায় অবস্থিত? লেফট অ্যাবডোমিনাল ক্যাভিটি, বাঁ দিকে। প্যানক্রিয়াস থাকে ডান দিকে। ডান দিক থেকে আপ টু বাঁ দিকের কাছাকাছি পৌঁছে যাচ্ছে প্যানক্রিয়াসের টেল পোর্শনটা। এই টেল পোর্শনের পরেই আছে আমাদের স্প্লিন। তাহলে এই গেল প্যানক্রিয়াসের অ্যানাটমিক্যাল লোকেশন। এবার প্যানক্রিয়াসের কাজ কি? প্যানক্রিয়াসের দু রকম কাজ। কি? একটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন ফাংশন, একটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। দু ধরনের কাজ। প্যানক্রিয়াসকে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়। আমরা লাইফ সায়েন্সে পড়েছি অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কেন বলা হয়? কারণ প্যানক্রিয়াস দু ধরনের কাজ করে, একটা এক্সোক্রাইন কাজ, একটা এন্ডোক্রাইন কাজ। এক্সোক্রাইন মানে প্যানক্রিয়াস এনজাইম বা উৎসেচক নিঃসরণ করে, আর এন্ডোক্রাইন মানে প্যানক্রিয়াস হরমোনও নিঃসরণ করে। তাহলে হরমোন এবং উৎসেচক দু ধরনের জিনিস সিক্রেট করার জন্য প্যানক্রিয়াসকে বলা হয় মিক্স অর্গান অথবা মিশ্র গ্রন্থি। কি কি অর্গান সিক্রেট করে, এই কি কি এনজাইম সিক্রেশন করে? ফার্স্ট আমাদের প্যানক্রিয়াস প্রোটিন ব্রেকিং, ফ্যাট ব্রেকিং, কার্বোহাইড্রেট ব্রেকিং, তিন ধরনের এনজাইমই কিন্তু আমাদের প্যানক্রিয়াস সিক্রেট করে। একটা হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেকিং এনজাইম। প্যানক্রিয়েটিক লাইপেজ, যেটা হচ্ছে আমাদের ফ্যাট ব্রেকিং এনজাইম। আর একটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন ব্রেকিং হচ্ছে আমাদের ট্রিপসিন, কাইমোটিপসিন। এগুলো হচ্ছে প্রোটিন ব্রেকিং এনজাইম। দুটো করে নাম মনে রাখবো, বেশি নাম মনে রাখার দরকার নেই। ট্রিপসিন, কাইমোট্রিপসিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত প্রোটিন ব্রেকিং এনজাইম। তাহলে এই তিন ধরনের এনজাইমের দ্বারাই কিন্তু প্যানক্রিয়াস প্রোটিনকেও ব্রেক করছে, কার্বোহাইড্রেটকেও ব্রেক করছে এবং আমাদের ফ্যাটকেও ব্রেক করছে। এবার এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে হচ্ছে প্যানক্রিয়াস দু ধরনের হরমোন সিক্রেশন করছে। কি? একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে গ্লুকাগন। আমাদের প্যানক্রিয়াসের একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে তৈরি হয় ইনসুলিন এবং আলফা কোষ থেকে তৈরি হয় গ্লুকাগন। ইনসুলিনের মাত্রা যদি ঠিক থাকে, ইনসুলিন কি করছে? আমাদের ডায়াবেটিক কন্ট্রোল করছে, রক্তের মধ্যে শর্করার পরিমাণকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখছে। ইনসুলিনের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে ডায়াবেটিসের পেশেন্ট সে, কারণ ইনসুলিন বাইরে থেকে দিতে হচ্ছে। তাহলে যদি প্যানক্রিয়াসের ফাংশন প্রপার না হয় সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের সমস্যা আরো বাড়বে, এবং ডায়াবেটিক পেশেন্টের অলমোস্ট দেখা যায় প্যানক্রিয়াসের ফাংশন অনেক খারাপ, মানে প্রপারলি কিন্তু
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে না। তাহলে প্যানক্রিয়াসকে কেন মিশ্রগ্রন্থি বলা হয় বোঝা গেল? হ্যাঁ, হরমোন আর উৎসেচক দুটোই বেরোচ্ছে বলে মিশ্রগ্রন্থি বলা হচ্ছে। মিশ্রগ্রন্থি বলা হচ্ছে, একদমই ঠিক। কৌশিক বাবু বললেন তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একদমই ঠিক। আচ্ছা, এবার আমরা যে পার্টটায় আসবো সেটা হচ্ছে কি বাইল ডাক্ট। এই ডাইজেস্টিভ সিস্টেম একদম গল্পের মতো, এবং ছবি দেখে দেখে বুঝলে খুব ইন্টারেস্ট লাগে, একদম মনে হয় যেন একটা গল্প শুনছি। এবার কি হচ্ছে করব আমরা, বাইল ডাক্ট। আচ্ছা, প্যানক্রিয়াসের মধ্যে যে সমস্যাটা হয় একটু বলে দিই, সেটা হচ্ছে কি প্যানক্রিয়াটাইটিস, মানে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন, প্যানক্রিয়াসটা ডিস্ট্রয় হচ্ছে। কেন হচ্ছে? অ্যালকোহলিক পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর একটা ধরনের পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয় যাদের গল ব্লাডার অলরেডি কেটে বাদ দেওয়া হয়ে গেছে। কেন হয়? এই যে আমরা যদি দেখি, রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট থেকে বাইল বেরিয়ে কমন হেপাটিক ডাক্টে এলো, যে সিস্টিক ডাক্ট হয়ে গল ব্লাডারে ঢুকলো। গল ব্লাডারের মধ্যে কি হচ্ছে, বাইলের পিএইচটা খানিকটা কমছে, সে হালকা হচ্ছে, হালকা হয়ে নিচের দিকে আবার কমন বাইল ডাক্টের মধ্যে দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে প্যানক্রিয়াসে ঢুকছে, আর অ্যাম্পিউলা অফ ভাটার দিয়ে ডিওডিনামে ঢুকছে। এবার কারোর গল ব্লাডার অলরেডি কেটে বাদ দেওয়া হয়ে গেছে, কি হবে? ডাইরেক্টলি বাইল এসে সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে গল ব্লাডারে প্রবেশ করতে পারবে না, কারণ গল ব্লাডারই সেই পেশেন্টের নেই। ডাইরেক্ট কি হবে, সে কমন বাইল ডাক্ট দিয়ে নেবে, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে দিয়ে প্যানক্রিয়াসে প্রবেশ করবে। তাহলে হাইলি অ্যাসিডিক পিএইচ যুক্ত বাইল যদি ডাইরেক্টলি প্যানক্রিয়াসে প্রবেশ করে, সেখানে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, তাহলে প্যানক্রিয়াটাইটিস শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু তাহলে গল ব্লাডার কতটা আমাদের উপকার করছে, কাকে বাঁচাচ্ছে? গল ব্লাডার প্যানক্রিয়াসকে বাঁচাচ্ছে, স্মল ইন্টেস্টাইনকে বাঁচাচ্ছে। ঠিক সিমিলারলি যদি প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, আর কি হতে পারে? অ্যাম্পিউলা ভাটার দিয়ে কি হচ্ছে, ডিওডিনামে প্রবেশ করছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। তাহলে স্মল ইন্টেস্টাইনেও হাইলি অ্যাসিডিক পিএইচ যদি চলে আসে, বাইল যদি চলে আসে হাইলি অ্যাসিডিক বাইল, কি হবে? সেখানেও কিন্তু আমাদের ডিওডিনাম আলসার তৈরি করে দেবে, কারণ আমাদের স্মল ইন্টেস্টাইন ওই বাইলের ওই নেচারটাকে নিতে অভ্যস্ত নয়, প্যানক্রিয়াসও অভ্যস্ত নয়, ডিওডিনামও অভ্যস্ত নয়। তাহলে বাইলের নেচারের উপর, বাইল কতটা অ্যাক্টিভ, কতটা হাইলি অ্যাসিডিক, তার উপর ডিপেন্ড করছে আমাদের গল ব্লাডার ভালো থাকা, আমাদের প্যানক্রিয়াস ভালো থাকা, আমাদের স্মল ইন্টেস্টাইন ভালো থাকা। তাহলে আমাদের খাওয়া দাওয়ার যদি রেস্ট্রিকশন না থাকে, স্পাইসি ফুড যদি আমরা খেতে থাকি, অ্যালকোহল কনজিউম যদি কেউ করতে থাকে, কি হবে? আস্তে আস্তে তার প্রত্যেকটা অর্গান ড্যামেজের দিকে চলে যাবে, মাল্টিপল অর্গান ফেলিওর শুরু হয়ে যাবে তার। তাহলে প্যানক্রিয়াস যদি গল ব্লাডার কেটে বাদ দেওয়া হয়, এই সমস্যাটা হতে পারে। সেই জন্য চেষ্টা করা হয় গল ব্লাডারকে না রিমুভ করার, ল্যাপ্রোস্কোপি করার। কোনো কোনো কেসের ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আচ্ছা, আর এবার নেক্সট আমরা কি বলবো? আচ্ছা, লিভারের ব্লাড সাপ্লাই, একটা তো হেপাটিক আর্টারি যেটা আমাদের ডাইরেক্টলি লিভারকে ব্লাড দিচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড ফ্রম জেনারেল সার্কুলেশন, কে দিচ্ছে? হেপাটিক আর্টারি। সেকেন্ড ইজ হেপাটিক পোর্টাল ভেন, ডেলিভারিং ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড কন্টেনিং নিউট্রিয়েন্ট। তার নিউট্রিয়েন্ট দিচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে লিভারকে, আর আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। হ্যালো ম্যাম, প্রোটিন, হ্যাঁ বলছি বাইলের পিএইচ রেঞ্জটা কত? বাইলের পিএইচ রেঞ্জ হচ্ছে প্রায় 8.6। আমি কম্পোনেন্টে ওখানে আছে নোটে পড়িয়েছি। মিনিমামটা বলছি। মিনিমাম হচ্ছে যখন সে গল ব্লাডারের মধ্যে প্রবেশ করছে, তার রেঞ্জ কমে হয়ে যায় 7.6 অ্যাপ্রক্স। 7.6 তো অ্যাসিডিক নয় ম্যাম, অ্যালকালাইন। হ্যাঁ, ওই নেচারটা তার অ্যাসিডিক এবং অ্যালকালাইনের যে ব্যালেন্স, ওটা আপনি মোটামুটি থাকে। অ্যাসিডিক হলে বললেন না, একটু বেশি অ্যাসিডিক হলে এই সমস্যাগুলো হয়।
আমাদের কিন্তু যেটা আমাদের 8.6 ওটা কিন্তু অনেকটা হাই পিএইচ, যখন আমাদের গল ব্লাডারে আসছে হাই সেটা পিএইচ আস্তে মানে আস্তে তার পিএইচ রেঞ্জ নরমালি 7 এর নিচে হলে অ্যাসিডিক, 7 এর উপরে হলে অ্যালকালাইন হয়, মানে অ্যালকালি, ক্ষারীয়। হ্যাঁ ক্ষারীয়। এবার যখন সেটা গল ব্লাডারে আসছে, হ্যাঁ আমি ওটা অ্যাসিডিক বললাম, মেবি ওটা একটু আমাদের স্লিপ অফ টাং, ওটা হচ্ছে যখন কমে যাচ্ছে আমাদের নিচে এতে গল ব্লাডারে এসে, ওটা আমাদের রিডিউস হয়ে যাচ্ছে 7.6। ওকে, এবার আচ্ছা, ওইটা যখন আমাদের কমন হেপাটিক ডাক দিয়ে নামছে বা কমন বাইল ডাক দিয়ে নামছে, সেটা তার কম পিএইচ যুক্ত যে নেচারটা, সেই নেচারের বাইলটা আমাদের প্যানক্রিয়াস, আমাদের স্মল ইন্টেস্টাইন, এই জায়গাগুলোয় প্রবেশ করছে, এবং পিএইচ যদি হাই থাকে ডাইরেক্টলি সেই জায়গাগুলোতে একটা ইনফ্লামেশন তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার প্রোটিন ব্রেকের মধ্যে হচ্ছে আমাদের প্রোটিন ব্রেক করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ব্রেক করে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, অ্যান্ড কার্বোহাইড্রেট ব্রেক করে হচ্ছে আমাদের সুগার, ভাঙছে এইগুলোতে। আচ্ছা, এই তিনটে পার্টের মধ্যে আর একটা পার্ট বাদ গেল, সেটা হচ্ছে কি আমাদের বাইল ডাক্ট। রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট জয়েন ফর্ম কমন হেপাটিক ডাক্ট। এই যে কমন হেপাটিক ডাক্ট, এই জায়গাটায় তৈরি হচ্ছে রাইট এবং লেফট একসাথে জয়েন হয়ে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, যেটার কন্টিনিউয়েশন আমাদের নিচের দিকে নামছে। নেক্সট হচ্ছে কমন হেপাটিক ডাক্ট ইজ জয়েন্ড বাই দ্য সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট কোনটা? যেখানের সাথে আমাদের গল ব্লাডার যুক্ত আছে, হুইচ অ্যারাইজ ফ্রম গল ব্লাডার, এই পার্টটা, এই যে সিস্টিক ডাক্ট যেখান থেকে গল ব্লাডার আমাদের অ্যারাইজ করেছে, এসে কমন হেপাটিক ডাক্টে আমাদের সংযুক্ত হয়েছে, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে আমাদের কমন বাইল ডাক্টকে আমরা সংক্ষেপে বলছি সিবিডি। This common bile duct passes downwards behind the pancreas and join the main pancreatic duct. এই জায়গাটা জয়েন হয়ে কমন প্যানক্রিয়েটিক ডাক্টে প্রবেশ করেছে। কমন বাইল ডাক্ট থেকে আরেকটা ডাক্ট বেরিয়ে প্যানক্রিয়াসে প্রবেশ করেছে। নেক্সট region, the region is called hepatopancreatic ampulla. Hepatopancreatic ampulla, এই জায়গাটা যেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাম্পিউলা অফ ভাটার, যে ছিদ্রটা, ইট ওপেন্স ইন দ্য ডিওডিনাম। ডিওডিনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট, অ্যাম্পিউলা অফ ভাটারের মধ্যে সেটা প্রবেশ করছে, দিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। মেন অর্গান হচ্ছে আমাদের লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, আর তার সাথে অ্যাসোসিয়েটেড পার্ট হচ্ছে আমাদের বাইল ডাক্ট। বাইল ডাক্ট কিন্তু পার্টিকুলারলি অর্গান না, এটা অ্যাসোসিয়েটেড একটা পার্ট। আর একটা পার্ট সম্পর্কে একটু বলে দিই আমাদের, সেটা হচ্ছে স্প্লিন। স্প্লিন ইজ আ স্মল অর্গান ইনসাইড দ্য লেফট রিব কেজ। ঠিক প্যানক্রিয়াসের টেল পোর্শন যেখানে শেষ হচ্ছে, সেই লেফট সাইডে শুরু হয়ে যাচ্ছে রিব কেজ, জাস্ট অ্যাবভ দ্য স্টমাক। ইটস পার্ট অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, মানে ইমিউন সিস্টেম। এবং স্প্লিনকে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট বলবো না, এটা ইনডাইরেক্ট পার্ট। কেন ইনডাইরেক্ট পার্ট বলা হচ্ছে? কারণ স্প্লিনের দুটো পার্ট আছে। দুটো পার্ট কি করছে? একটা হচ্ছে হোয়াইট পাল্প, একটা হচ্ছে রেড পাল্প। হোয়াইট পাল্প অ্যাজ আ পার্ট অফ ইমিউন সিস্টেম, the white pulp produces white blood cells. স্প্লিনের মধ্যে দিয়ে যখন আমাদের ব্লাড প্রবাহিত হচ্ছে, সেখানে কি হচ্ছে, যেহেতু হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি সেখানে প্রেজেন্ট আছে, ওর একটা ফ্যাগোসাইটিক ক্যাপাসিটি আছে ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করে নেওয়ার। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগালফ করে নিয়ে সেটা কিন্তু আমাদের বডিকে একটা ইমিউনিটি দিচ্ছে, যেটা ইনডাইরেক্টলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা উপকার হচ্ছে। কিন্তু ডাইরেক্টলি স্প্লিন কিন্তু আমাদের কোনো এনজাইম সিক্রেশন কিন্তু করছে না, যেটা ডাইজেশনেতে হেল্প করবে। অ্যান্টিবডি প্রোডাকশন করছে। আর একটা পার্ট হচ্ছে রেড পাল্প।
রেড পাল্পের কাজটা কি হচ্ছে, রেড পাল্প অ্যাক্ট লাইক আ ফিল্টার, কি রিমুভ করে, আমাদের আরবিসি, মানে একটা আরবিসির লাইফ স্প্যান হচ্ছে আমাদের 120 দিন। এই আরবিসি যখন 120 দিন কভার হয়ে যাচ্ছে, ওল্ড আরবিসি বা ডেড যেটা পার্ট, সেটাকে ডিস্ট্রয় করছে আমাদের স্প্লিন, দিয়ে সেটা খানিকটা পার্ট আরবিসি ব্রেকডাউন হয়ে কি হচ্ছে, আমাদের বোন ম্যারোতে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে আবার সেখান থেকে নতুন আরবিসি তৈরি হচ্ছে, ব্লাড সেল তৈরি হচ্ছে। আর খানিকটা হিম পার্টটা ভেঙে কি হচ্ছে, হিম পার্টটা ভেঙে আমাদের বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হচ্ছে, যেটা আমাদের ব্লাডের মধ্যে মিশছে। যে বিলিরুবিনটা বললাম, আমাদের কোন বিলিরুবিন, যে বিলিরুবিনটা হচ্ছে আমাদের আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন, যেটা আরবিসি ভেঙে তৈরি হচ্ছে, আর যেটা ডাইরেক্টলি লিভার প্রডিউস করছে সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিন। আর দুটো একসাথে মিক্স করলে যে পার্টটা আমরা পাবো সেটা হচ্ছে টোটাল বিলিরুবিন। তাহলে ইনডাইরেক্টলি হেল্প করছে। আর প্রডিউস লিম্ফ্যাটিক দ্যাট এড ইউর ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমে সাহায্য করছে। রিমুভ ওল্ড আরবিসি, অ্যাক্ট অ্যাজ আ রিজার্ভার অফ ব্লাড অ্যাট দ্য টাইম অফ শক অর হেমারেজ। এই পয়েন্টটা একটু বুঝতে হবে। একটা রিজার্ভার অফ ব্লাড স্প্লিন, কেন, যখন কোনো সাডেন লস হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্টাল কেসে ব্লাড লস হচ্ছে, তখন কি হচ্ছে, শক সিনড্রোম ডেভেলপ করতে পারে। শক সিনড্রোম মানে কোনো কিছু যখন আমাদের অর্গানের মধ্যে ব্লাড পৌঁছাচ্ছে না, ব্লাডের মধ্যে দিয়ে আমাদের অক্সিজেন পৌঁছায়, তাহলে অক্সিজেনও পৌঁছাচ্ছে না, অক্সিজেন যদি না পৌঁছায় সেই যখন আমাদের শক সিনড্রোম তৈরি হয় এবং মাল্টিপল অর্গান ফেলিওর হয়। সেই সময় একটা রিজার্ভার অফ ব্লাড, ব্লাডের সাপ্লায়ার হিসাবে কিন্তু স্প্লিন আমাদের হেল্প করে। আর প্রিজার্ভ আয়রন ডিউরিং ফিল্ট্রেশন, ইম্পর্টেন্ট ফর দ্য সিনথেসাইজিং হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সিনথেসাইজ বা সংশ্লেষের জন্য বা একত্রীকরণের জন্য আমাদেরকে হেল্প করে। আরবিসি আর ডেস্ট্রয়েড ইন দ্য স্প্লিন, যেটাকে বলা হয় গ্র্যাভিয়ার্ড অফ স্প্লিন। আর ইন সেকেন্ড approximately 2.5 million RBC are destroyed. এইটা হচ্ছে স্প্লিনের আমাদের পজিশন বিহাইন্ড দ্য স্টমাক। এই জায়গাটা স্টমাক, আমাদের স্টমাকের পিছনে অবস্থিত। আর স্প্লিনকে আমরা নর্মালি হাতে প্যালপেট করতে পারবো না আনটিল যতক্ষণ না এটা আমাদের 2 to 3 টাইমস নর্মাল থেকে বেশি এনলার্জ হয়। তাহলে স্প্লিন ইনডাইরেক্টলি হেল্প করছে, ডাইরেক্টলি ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট স্প্লিন নয়, মেনলি ইমিউন সিস্টেমের পার্ট। তাহলে আমাদের সবটা ডাইজেস্টিভ সিস্টেম কভার করে দিলাম আমি। মাউথ, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস এবং বিলিয়ারি সিস্টেমের মধ্যে লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, বাইল ডাক্ট এবং অ্যাসোসিয়েটেড অর্গান স্প্লিন। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। এবার কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি নোটটা দিয়ে দেবো আজকে। বলুন। বোঝা গেছে ডাইজেস্টিভ সিস্টেম? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ ম্যাম, বোঝা ওকে, আমি নোটটা দিয়ে দেওয়ার পর আপনারা রিভিশন করুন, যদি কোনো অসুবিধা থাকে আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ ম্যাম। ওকে, যাদের কোয়েশ্চেন নেই লেফট হয়ে যান, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল ক্লাস, আবার নেক্সট উইক আমাদের। ওকে, লেফট হচ্ছি আমি তাহলে। ওকে, ওকে। থ্যাংক ইউ ম্যাম।